শুন, ও যেহেতু আমার গার্লফ্রেন্ড, ওকে নিয়ে আমি চিন্তা করব, তোদের ভাবতে হবে না ওকে নিয়ে। আমি জানি কোনোটা ঠিক আর কোনোটা বেঠিক। ঠিক আছে ভাই, যা ভালো বুঝো করো। আর হ্যাঁ, আরেক কথা, নিজের উপর চাপ নিস না ভাই। তোর উপর দিয়ে যা যাচ্ছে তাতে তুই অল্পতেই পাগল হয়ে যাবি। বাদ দে। স্টেশন পৌঁছে গেছি, যা বিদেয় হ। লিমন, অনিক, সবুজ গাড়ি থেকে বেরিয়ে রোদের সাথে কোলাকুলি করে স্টেশনের ভেতর চলে গেল। রোদ গাড়ি ঘুরিয়ে বাড়িতে চলে গেল। রাতের দিকে রোদ রওয়াকে ডেকে পাঠালে কিছুক্ষণ পর রওয়া রুমে এলো। এই রওয়া, তোর ফোনটা দে তো। কেন, কি করবা? চেক দেব। তুমি আমাকে সন্দেহ করতেছ? তুই যে ভালো আমি তো জানি, কিন্তু আমার স্বীকার করতে ইচ্ছে করে না। ফোন দে এখন। রওয়া রাগী চোখে রোদের দিকে তাকিয়ে ওর ফোন রোদের হাতে দিল। ফোনটা হাতে নিয়ে রোদ নীলার নাম্বার উঠিয়ে ডায়াল করে কানে নিল। ওপাশ থেকে রিসিভ করে নীলা বলল, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও তুমি, এটা কার নাম্বার? সেটা না জানলেও হবে, তুমি মন দিয়ে আমার কথা শুনো। ঠিক আছে বলো। আমার ফোনটা নষ্ট হয়ে গেছে, তাই কথা বলতে পারবো না, তুমি টেনশন করো না। ফোন ঠিক হয়ে গেলেই আমি তোমাকে কল করব সবার আগে। রোদের কথা শুনে মনটা খারাপ হয়ে গেল। ঠিক আছে, আর এটা কার নাম্বার? এই নাম্বারে কল দিল তোমায় পাবো? আরে, এটা আমাদের বাড়ির পাশের একটা মোড়ের দোকানের নাম্বার, সেখান থেকে কল করেছি। এটাই ফোন দিও না কিন্তু, লোকটার ক্যারেক্টার লুজ আছে একটু, তোমাকে ডিস্টার্ব করবে। কাল তুমি ভার্সিটি যাবে? যাব না, তোমারও যেতে হবে না। ঠিক আছে। দেখে শুনে থেকো, ভালো থেকো। তুমিও ভালো থেকো, আর পরশু থেকে তো রোজা, রোজা রেখো কিন্তু। হ্যাঁ মশাই, বলতে হবে না, আমি রোজা রাখি। রোদ হালকা হেসে দিয়ে বলল, ওকে বাই কিউট। টাটা। কথা শেষ হতেই রওয়ার ফোন থেকে নীলার নাম্বারটা ডিলিট করে ফোন রওয়ার হাতে দিল। রওয়া হা করে রোদের দিকে তাকিয়ে আছে। আমি বাড়ির পাশের মোড়ের দোকানদার? আমার ক্যারেক্টার লুজ আছে? ডিস্টার্ব করব? আর তোর ফোন নষ্ট হয়ে গেছে? দুদিন ধরে প্রেম করছিস, এখনই এত মিথ্যে কথা বলিস ভাবির সাথে, ফিউচারে কি করবি? সেটা নিয়ে তোকে ভাবতে হবে না, তুই যা পড়তে বসো। রওয়া চোখ বড় বড় করে বলল, নিজের ভাইয়ের এমন অবস্থা, পরের ছেলে না জানি কেমন হবে গো। ছেলে মানুষ বিশ্বাস করাও বিপজ্জনক। মুখ ভেঙচি দিয়ে চলে গেল রওয়া। রোদ ওয়াল কেবিনেট থেকে জামা বের করে প্যাকিং করতে লাগল। কিছুক্ষণ পর রওয়া আবার এলো, পেছনে থেকে বলে উঠল, মানুষ কতটা খাটাস হলে তোর মতো হয় জানা নেই আমার। রোদ পেছনে ফিরে তাকিয়ে বলল, কেন, কি করলাম আমি? নাম্বারটাও ডিলেট দিয়ে দিয়েছিস? আমি কি তোর লালা লার সাথে হোস্টি নষ্টি করব তুই যে এমন করলি? রোদ রওয়ার একদম সামনে গিয়ে দাঁড়াল। তুই যে ভালো আমি জানি, কিন্তু বিশ্বাস হয় না তোকে। সো গেট লস্ট। রওয়া রুমে থেকে চলে গেল। প্যাকিং শেষ দিয়ে মাথা চেপে বসে রইল রোদ। মনটা কেমন যেন ভার ভার লাগছে। কেন জানি মনে হচ্ছে রোদকে বুঝার মতো কেউ নেই। নিজের জন্য কি চায় নিজেও জানে না। তবে এইটুকু জানে, এই টাকা পয়সা ধন দৌলত এগুলো চায় না। উত্তরাধিকারী সূত্রে বাবার সব সম্পত্তির মালিক রোদেরই হতে হবে, যা রোদ চায় না, মৃত্যুর পর এত টাকার হিসেব দিতে পারবে না। যার জন্য বিজনেস থেকে বেরিয়ে আসতে চায়। টাকার সাগরে নিজেকে ভাসিয়ে দিতে চায় না। কিন্তু রোদের বাবা টাকা ছাড়া কিছুই বুঝে না। ছেলে এত ব্রিলিয়ান্ট, এত ভালো রেজাল্ট, সেগুলো নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। তার শুধু নেশা কিভাবে বিজনেসটা আরও বড় হবে, কিভাবে এত এত নাম কামাবে।
ফজরের নামাজ পড়ার পর ঘুমানোর চেষ্টা করল অনেক, কিন্তু ঘুম হচ্ছে না কোনোভাবেই। শুধু এপাশ ওপাশ করছে বালিশ। পাশে থেকে ধ্রুব বলে উঠল, কিরে, ঘুমাতে দিবি না একটু? নড়াচড়া করিস না, ঘুমা। সারারাত ঘুমিয়ে শখ মিটেনি আপনার? কটা দিনে তুই আমার কিডনি 2টা ড্যামেজ করে দিয়েছিস। ব্যথায় নড়াচড়া করতেও কষ্ট হয়। মানুষের শোয়ার ছিঁড়ি এত খারাপ হতে পারে? আমি আবার কি করলাম? ঘুমের ঘোরে যে লাথিগুলো দিস, সেগুলো কোথায় প্রতিফলিত হয় দেখেছিস? আমার কোমরে, আমার কিডনি বরাবর। নিজের গুণ আমার উপর ঢালছিস কেন? আল্লাহ সইবে না বললাম। আমি কি করেছি আবার? একদিন রাতে দেখি আমার দম আটকে আসছে, চোখ খুলে দেখি পায়ের এক আঙুল আমার নাকের ভেতর ঢুকে আছে। ওই মিথ্যে অপবাদ দিবি না বললাম, বালিশ চাপা দিয়ে মেরে দেব বললাম। আচ্ছা যা, চুপ করলাম, নড়াচড়া করিস না, ঘুমাতে দে। নিজের শোয়ার ধরন ঠিক নেই, বিছানার উপর সাইকেলের মতো ঘুরবে, আমার পায়ের নিচে মাথা দিয়ে রাখলে তো নাকের ভেতর পা যাবেই। আচ্ছা যা, সব দোষ আমার। কিছু না বলে নীলা চুপ করে রইল। সকালের ফ্লাইটে রোদ আহমাদ শিকদারের সাথে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে চলে গেল। এ পাশে নীলা, সে জানেও না রোদ কোথায় আছে, কেমন আছে। রোদেরও মন খারাপ করল নীলার সাথে মিথ্যে বলার কারণে। সকাল হতেই মনে হলো ভার্সিটি যেতে হবে, পরক্ষণেই মনে হলো রোদ যেতে বারণ করেছে। তাই আর উঠে রেডি হতে গেল না, চুপচাপ শুয়ে রইল। রোদের কথা মনে পড়ছে খুব। ভার্সিটি একদিন না গেলে দম বন্ধ হয়ে আসে। শুধুমাত্র রোদের জন্য রেগুলার ভার্সিটি যায়, কিন্তু রোদ দেখা যায় মাঝে মাঝে ভার্সিটি আসে না, কেন এমন করে জানা নেই। বেলা কাটল শুয়ে বসেই। এ বাড়িতে একটা দিকে সুবিধা আছে, কোনো কাজ করতে হয় না, কাজের বুয়া আছে বলে। এই জন্যই হয়তো নীলা অকর্মার ঢেকি, ভাতটাও রান্না জানে না। কাল থেকে রোজা। বসে বসে ধ্রুব আর নীলা প্ল্যান করছে, দুজনে ইউটিউব দেখে কিছু একটা ইফতার আইটেম বানাবে। আবার মানবতার খাতিরে দুই ভাই বোন কাজের বুয়া তারামনকে কে সাহায্যও করছে এটা সেটা। কিন্তু এগুলো আসলে মানবতা না। বাসায় পড়ে থাকতে বোরিং লাগছে, ফোন টিপতেও বোরিং লাগছে, যার কারণে এসেছে ঘরের কাজে বুয়াকে সাহায্য করতে। এমনিতেও নীলা মাঝে মধ্যে সাহায্য করে, কখনো খারাপ ব্যবহার করে না। তারামন একটু বয়স্ক বলে কখনো খালা আবার কখনো ফুফু বলে ডাকে ওরা। উনার কেউ নেই, স্বামী মারা যাওয়ার পর 2 ছেলের এক ছেলেও ভাত দেয় না। নীলার মা তাকে নিয়ে এসেছিল এবাড়িতে কাজ করবে, থাকবে, খাবে, আলাদা করে পারিশ্রমিকও দেয়া হয় উনাকে। দেখতে দেখতে প্রথম সেহেরির রাত এসে গেল। ডাইনিং টেবিল ছেড়ে ধ্রুব নীলা ফ্লোরে বসে খেতে লাগল। নীলার মা আর চোখে তাকিয়ে দেখল 2 ছেলে মেয়ে পাশাপাশি জোড়াসীন পেতে খেতে বসেছে। তারামন বিবি ওদের দিকে তাকিয়ে হেসে ওদের পাশে খেতে বসে পড়ল। খাওয়ার সময় ধ্রুব নীলার কানের কাছে যেয়ে বলল, নীল, আমার এই মাছের পিচটা নিয়ে তোর ওই মাছের ডিমটা দে না। শুন, ইলিশ মাছ আর এর ডিম এগুলো কখনো কাউকে দিতে হয় না, একমাত্র নিজের পেট ছাড়া। আমার মাছের পিছের বদলে দে না। তাহলে তো আমার 2 পিচ মাছ হয়ে যাবে আর তোর 2 পিচ ডিম। আচ্ছা, না দিলই যা, আমি খেয়ে নিচ্ছি এগুলোই। নীলা মুচকি হেসে মাছের ডিমের অর্ধেকটা ধ্রুবর প্লেটে দিল। ধ্রুব ডিম দেখে খুশি হল, নিজের মাছ থেকে অর্ধেক ভেঙে নীলাকে দিতে যাবে। নীলা বলল, না থাক, দিতে হবে না, তুই খা। আমার মাছ খেতে ভালো লাগছে না আজ। পরে আবার এটার দাবি রাখবি না তো? না রাখব না, খা। তারামন বিবির দিকে তাকিয়ে বলল, ও ফুফু, কাল থেকে আমার জন্য একটু ভর্তা করো, সেহেরিতে তরকারি দিয়ে ভাত গলা দিয়ে যায় না। করব নি সোনা, আজ খাইয়া লও কষ্ট কইরা। ধ্রুব বলল, আমার জন্যও করো। আমাগো 3 জনের জন্যেই করব নে বাবা,
আমারও তরকারি দিয়া খাইতে ইচ্ছা করে না। সেহেরি খেয়ে দুই ভাই বোন বসে কিছুক্ষণ কোরআন শরীফ পড়তে লাগল। আজান দিতেই নামাজ পড়ে নিয়ে শুয়ে পড়ল, আর ঘুম থেকে উঠে দেখে বেলা 11:30 বাজে। ঘুম থেকে উঠে গোসল দিয়ে আবারও কোরআন শরীফ পড়া শুরু করল। একদম জোহরের নামাজ পড়ে উঠল, বাকি বেলা শুয়ে বসে কাটল। ইফতারের আইটেম বানানোর যে প্ল্যান ছিল সেটা ক্যান্সেল করল, কারণ এখন আর শরীর নিয়ে নড়াচড়ার অবস্থায় নেই। আসরের নামাজের পর ধ্রুব একদম বিছানায় পড়ে গেল। নীলা তারামন বিবিকে একটু সাহায্য করছে। নীলার মা কয়েকটা ইফতারের আইটেম বানিয়ে চলে গেল। প্রথম রোজা কেটে গেল, তারপর আবার দ্বিতীয় রোজা, তৃতীয় রোজা কেটে গেল। প্রথম দুদিন রোদের কথা খুব বেশি মনে না পড়লেও এখন খুব খারাপ লাগে। একে তো দেখা হচ্ছে না, তার মধ্যে কথাও হচ্ছে না, কেমন যেন দম বন্ধ হয়ে আসছে সবটা। মাঝে মাঝে একমনে উদাস দৃষ্টিতে বাইরের দিকে তাকিয়ে থাকে, কখনো জানালা দিয়ে তো আবার কখনো বারান্দায় গিয়ে। ধ্রুব দেখে বুঝতে পারে নীলার মনটা খারাপ। চেষ্টা করে নীলাকে হাসি খুশি রাখার, কিন্তু ব্যর্থ হয়ে যায়। জানালার গ্রিলে মাথা ঠেকিয়ে একদৃষ্টিতে রাস্তার দিকে তাকিয়ে থাকে। ঈশ্বর যদি দেখত একটাবার রোদ বাড়ির সামনে এসে দাঁড়িয়ে আছে। বিশেষ করে রাতে তারাবির নামাজ পড়েই নীলা জানালার পাশে বসে থাকে, কারণ রোদ প্রায় হুট করে রাত বিরাত না জানিয়ে নীলার বাড়ির সামনে এসে ফোন দিয়ে বলে জানালার পাশে আসো। নীলা জানালার পাশে গিয়ে দাঁড়াতো আর রোদ ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়ে নীলাকে দেখত। মাঝে মাঝে এত রাতে আসত, নীলা ঘুমিয়ে থাকে সে সময়। নীলাকে ফোন দিল, যদি ঘুম না ভাঙত তাহলে রোদ কিছু একটা দিয়ে ঢিল ছুড়ত জানালা বরাবর, যার শব্দে নীলা ছিটকে উঠত। বাসাটার দুতলায় থাকে নীলারা, যার জন্য ঢিলটা দিল মিস হয় না। খুব বেশি মনে পড়ছে রোদের কথা। রাত হলে জানালা ধরে দাঁড়িয়ে বসে থাকা এখন রুটিনের মধ্যে পড়ে গেছে। যদি রোদ আসে আর যদি রাতে ঘুমিয়ে পড়ে, তখন রোদ এসে ঢিল দেওয়ার পরও যদি ঘুম না ভাঙে, সেই জন্য জানালার কাছেই থাকে রাতে। আর একটু পরপর ফোন চেক করা তো আছেই। এই ফোনে SMS এলো বলে, কিউট আছো? আর রিপ্লে দেবে, হ্যাঁ ক্রাশ ভাইয়া আছি। রোদের সাথে খুব বেশি কথা হয় না, একটু যা কথা হয় তাতেই আত্মা ঠান্ডা হয়ে যায়। মজার ছলে ঝগড়াগুলো খুব মিস করছে। দেখতে দেখতে 5-6 দিন কেটে গেল, এখনো রোদের কোনো হদিস মিলল না। না একটা ফোন কল, না একটা SMS, না দেখা করতে এলো। সময়টা খুব বিষাক্তভাবে কাটছে। মাঝরাতে ফোন হাতে নিয়ে জানালার পাশে চেয়ারে বসে আছে, এমন সময় ফোনে একটা আননোন নাম্বার থেকে কল এলো। নীলা দেখে অনেকটা খুশি হলো, রোদই হবে। সাথে সাথে রিসিভ করে কানে নিল। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এমনভাবে সালামটা দিল যেন আমার ফোনের অপেক্ষা করছিলে। নীলা মনে মনে বলল, এটা তো রোদের কণ্ঠস্বর না, তবে কে এটা? নীলা চুপ করে গেল। কেমন আছো নীলা? কে আপনি? তোমার কোনো এক শুভাকাঙ্ক্ষী। কণ্ঠস্বরটা চেনার জন্য কথা না বাড়িয়ে চুপ করে কণ্ঠ চেনার চেষ্টা করছে। এটা তো রোদ নাই, 100% শিওর, তবে কে? নীলা মন দিয়ে ভাবতে লাগল, রোদের কোনো বন্ধু কিনা। না, তাদের স্বরও এমন না। কে আপনি? বললাম তো তোমার কোনো শুভাকাঙ্ক্ষী। নীলা ফোন কেটে দিল। সাথে সাথে আবার কল এলো নাম্বারটা থেকে। নীলা রিসিভ করল না। কয়েকবার কল আসার পর নীলা বিরক্ত হয়ে রিসিভ করল। এত তেজ দেখাচ্ছেন কেন ম্যাডাম? আমি আপনার ভালো চাই। আপনি যে রোদের সাথে প্রেম করেন, রোদকে ভালোমতো জানেন তো? ওর সাথে সম্পর্ক করে ভুল করছেন। ওহ বুঝেছি, এত না পেঁচিয়ে শুরুতেই বলতে পারতেন আপনি মাহিন বেয়াদব। হা হা হা, চিনে গেছো তাহলে। যাই হোক, ভালোই বলছি, রোদকে ছেড়ে দাও। দাঁতে দাঁত চেপে নীলা উত্তর দিল। অ্যাডভাইস দেবেন মাথা পেতে নেব,
কিন্তু অর্ডার করতে এলে জুতা আমার গাল আপনার। সে যাই করো তুমি, আমি তোমার ভালো চাই। রাস্কেল। কান থেকে ফোনটা সরিয়ে ফোন কেটে দিল, সাথে সাথে নাম্বারটা ব্লক করে দিয়ে দিল। মেজাজটাই খারাপ করে দিচ্ছে। দুই হাত দিয়ে মাথা চেপে বসে রইল। ওদিকে ধ্রুব ঘুমিয়ে কাদা হয়ে আছে। নীলা উঠে দাঁড়িয়ে কিছুক্ষণ পায়চারি করল, তারপর বাথরুমে গিয়ে ওযু করে তাহাজ্জুদের নামাজ পড়ে নিল। পুরো একটা সপ্তাহ কেটে গেল, রোদ একটা বারো খবর নিল না। এবার তো খুব অভিমান হচ্ছে। দুপুরের শেষ ভাগে ধ্রুব এসে বায়না শুরু করল ক্রিকেট খেলতে যাবে। নীল চল না ক্রিকেট খেলব। মাথা ঠিক আছে তোর? ভর দুপুরে রোজা রেখে ক্রিকেট খেলবি তুই? আরে একটু দৌড়াদৌড়ি করলে ভালো লাগবে, সারাদিন শুয়ে বসে থেকে আরো খারাপ লাগবে। আর বাইরে রোদও নেই, সকাল থেকে কি সুন্দর বাতাস, তার মধ্যে আকাশটাও মেঘলা। শান্ত রাদিল ওরা ডাকছে। চল না। খেলবি তুই? আমি যাব কেন? তুই থাকবি, আমি একা যাব না। প্লিজ প্লিজ চল। মা বকবে। কিছু বলবি না মা, তুই চল। নীলা ধ্রুবর দিকে চোখ গরম করে তাকালো। ধ্রুবর বায়না আর কি থামে, বাধ্য হয়ে ধ্রুবর সাথে যেতে হলো। এলাকার রাস্তার সাথেই একটা অ্যাপার্টমেন্টের পাশে খালি জায়গা আছে যেখানে সবাই খেলাধুলা করে। এখানকার মালিক টাকার সমস্যার জন্য বিল্ডিংয়ের কাজ শুরু করতে পারছে না। এলাকার ছেলেদের সবার মধ্যে ধ্রুব আর নীলাই বড়, বাকিরা সব জুনিয়র, 9-10-এ পড়ে। নীলা একটা গাছের নিচে বেঞ্চে বসে রইল। ধ্রুব গিয়ে ক্রিকেট খেলতে লাগল। কিছুক্ষণ পর শান্ত ছেলেটা এসে বলল, নীলা আপু আসো না, তুমি তো ভালো ক্রিকেট খেলতে পারো, আসো খেলো আমাদের টিমে। আরে যা, তো রোজা রেখে আমার এত শখ জাগেনি। তোরা খেল। প্লিজ চলো, ধ্রুব ভাইয়া অনেক ভালো খেলে, ওদের টিম পেরে যাবে, তুমি আমাদের টিমে আসো না প্লিজ। ধমক দিয়ে বলল। খেলবো না বললাম তো। শান্ত এসে পুরো টিমকে ডাক দিল ও সবাই মিলে এসে নীলাকে বলে কয় রাজি করালো। নীলা উঠে দাঁড়ালো। ধ্রুব আর নীলা দুজন দু টিমে। খেলা আবার প্রথম থেকে শুরু করল। টস জিতে নীলারা ব্যাটিং নিল। ওপেনিংয়ে নীলা আর রাব্বি গেল। ধ্রুব বোলিং করছে। প্রথম বলে 1 রানও নিতে পারল না, দ্বিতীয় বলে 1 রান নিল। ধ্রুব এত ভালো বোলিং করে, রান নেয়াটা জটিল। 4 নাম্বার বোলিংয়ে নীলা এমনভাবে ব্যাটিং করল, বল উড়ে অনেক দূরে ছিটকে গেল, 6 নিশ্চিত। এরিয়ার বাইরে মানে রাস্তায় বলটা পড়লেই 6। বলটা নিচে পড়তে নেবে এমন সময় এদিকে একটা প্রাইভেট কার আসছে। বলটা নিশ্চিত গাড়িটার গ্লাসে আঘাত করবে। এর আগে এক অটোর গ্লাস ভেঙেছিল, তাকে তো সবাই মিলে জরিমানা দিয়েছিল আর বাজেটও কম ছিল, কিন্তু এবার তো প্রাইভেট কার। নীলা ভয়ে চোখ বড় বড় করে তাকিয়ে রইল। বলটা গাড়ির সামনের গ্লাসের এক সাইডে গিয়ে পড়তেই নীলা চোখ বন্ধ করে নিল। বাহ! কাঁচ ভাঙার মতো শব্দও হল। মনে মনে বলল, এবার তো তুই শেষ নীলা। এত টাকার বাড়ি কোথায়? সাথে সাথে গাড়ি থেকে কেউ একজন বেরিয়ে এদিকে আসতে নিল। কি গো, আমার মুখ দেখতে ইচ্ছে করছে না? কণ্ঠস্বরটা খুব বেশি চেনা চেনা লাগছে। নীলা চোখ খোলে তাকালো, সামনের দিকে একটা লম্বা দানবের ন্যায় মানুষ, মাথা উঁচু করে চেহারার দিকে তাকাতেই নীলা নির্বাক হয়ে গেল। এতক্ষণ যে ভয়ে হার্টবিট ফল্ট করছিল, এখন যেন উল্টো থেমে গেল। উত্তেজিত স্বরে বলল, তুমি? চোখ কুঁচকে তাকিয়ে উত্তর দিল, ভেবেছিলাম আমায় দেখে খুশি হবে, কিন্তু যে রিয়াকশনে তুমি আমাকে তুমি বললে, মনে হচ্ছে আমি চলে গেলে খুশি হও। মোটেও না। যদি তাই হতো তাহলে তো ঠোঁটের ধারে কাছে একটু হাসির ছিটেফোঁটা দেখা যেত। নীলা চেহারা মেঘভার করে অভিমানী স্বরে বলল, আমি রাগ করেছি। কেন?
কত দিন হয়ে গেছে, একটাবার ও খবর নাওনি, আর দেখা করবে তো দূরে থাক। মাত্র 7 দিনকে তুমি এমনভাবে টান দিল মনে হলো 7 মাস। তা নয়তো কি? মানলাম ফোন নষ্ট হয়ে গেছে তাই কথা বলতে পারোনি, কিন্তু শরীর তো সুস্থ ছিল, একটা বার এলে কি হতো? গাড়িতে তেল আছিল না আফা, তাই আসতে পারি নাই। হেঁটে আসতে। এলে তো আর জামাই আদর করে খাওয়াতে না, তাই আসিনি। এমনিতেই তো চোরের মতো করে আসতে হয়। হয়েছে দোষ করে এখন আবার যুক্তি দেখানো হচ্ছে। আচ্ছা যাও, সরি, আর হবে না। কানে ধরলাম। রোদ কানে ধরে দাঁড়িয়ে নীলাকে সরি বলতে লাগলো একটানা, যতক্ষণ না অবধি নীলা হাসল। ধ্রুব ভাইয়া উনি কে গো? ধ্রুব হেসে উত্তর দিল, আমাদের দুলাভাই লাগে। বাহ, নীলা আপুর সাথে মানিয়েছে ভালো। হি হি হি। দাঁড়া তোরা, আমি আসছি। ধ্রুব নীলার দিকে এগিয়ে যাচ্ছে, রোদের সাথে নীলা হেসে হেসে কথা বলছে এমন সময় এন্ট্রি নিয়ে বলল, রোজা রমজানের মাস, আমরা একটু সংযম হই। রোদ ধ্রুবর দিকে তাকিয়ে বলল, তুই আবার কোথা থেকে উড়ে এলি? প্রশ্নটা তো আমার করার কথা, তাই না? তুমি এতদিন কোথায় ছিলে? তুমি জানো নীল তোমায় কত মিস করেছে। রাতে না ঘুমিয়ে রোজ জানালার পাশে পুরোটা বলার আগেই নীলা ধ্রুবর মুখ চেপে ধরল। কি যাতা বলছিস? রোদ সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে বলল, ওই ওর মুখ ছাড়ো, বলতে দাও ও যা বলছিল। না কিছু না, ও যাতা বলে। ওর কথায় কান দিও না। ধমকের স্বরে বলল, তাহলে বলুক তোমার সমস্যা কি, আমি শুনব। ছাড়ো বলছি। নীলা ধ্রুবর মুখ ছেড়ে দিয়ে ধ্রুবকে চোখ রাঙাতে লাগল। রোদ ধ্রুবকে বলল, ধ্রুব তুই ওর দিকে না তাকিয়ে আমায় বল যা বলছিলি। কিছু না। বল, না হলে আমি কিন্তু পুরো মাসের নামে উধাও হয়ে যাব। আচ্ছা বলছি, নীল রোজ রাতে জানালার পাশে বসে থাকতো তুমি এলে বলে। সারাদিনই দেখি উদাস হয়ে থাকে, রাস্তায় কোনো গাড়ি বা বাইকের শব্দ পেলে দৌড়ে বারান্দায় যায়, এদিক ওদিক উকি দেয়, আবার জানালার পাশে তো আছে, সারাক্ষণ ভাবে তুমি এলে বলে। একটুও হাসে না, মন মরা হয়ে থাকে। কথাগুলো একদমে বলে ধ্রুব চুপ হয়ে গেল। আর নীলা লজ্জায় মাথা নিচু করে হাত কোচলাচ্ছে। রোদ একদৃষ্টিতে নীলার দিকে তাকিয়ে রইল। আমার দিকে একটু তাকাবে তুমি? নীলা রোদের দিকে মায়াভরা দৃষ্টি নিয়ে তাকাল। রোদ হালকা হেসে বলল, সরি কিউট, আর হবে না এমন। প্রয়োজনে তোমায় আমি চিঠি লিখব প্রমিস, তাও এভাবে মন মরা হয়ে থেকো না। সরি। ইটস ওকে। ও একটু বেশিই বাড়িয়ে বলেছে। ওর কথায় কান দিও না। তোমার চোখটাও কি বাড়িয়ে বলছে? রোদ চোখ দেখেই বুঝে নিয়েছে স্পষ্ট। নীলা বিব্রত হয়ে বলল, যা হয়েছে হয়েছে, এখন তো আর বলে কয় সময় ফেরত আনা যাবে না। রোজা রেখেছ? হুম। আর ধ্রুব? ধ্রুব হেসে উত্তর দিল, আমিও রেখেছি ভাইয়া। রোদ টিচ করে হেসে বলল, কিন্তু দেখে তো মনে হচ্ছে কেবল পেট পুড়ে খেয়ে এসেছিস। না সত্যি রোজা আমি। নীলা রোদের দিকে তাকিয়ে বলল, আচ্ছা তোমার গাড়ির গ্লাসটা কি ভেঙে গেছে? সরি বলটা এভাবে যে রাস্তায় ছিটকে পড়বে বুঝতে পারিনি। গাড়ির গ্লাস ভাঙবে মানে? মাগনা বলে কি এটা যেমন তেমন গাড়ি ভেবেছ নাকি? তাহলে কাঁচ ভাঙার শব্দ এলো কোথা থেকে? কি যেন বলতে পারবো না, আমার গাড়ির তো কিছুই হয়নি। থতমত খেয়ে ধ্রুবর দিকে তাকিয়ে বলল, এই ধ্রুব দেখে আয় তো। তাহলে কার কি ভাঙল? ধ্রুব দৌড়ে গেল রাস্তার পারে,
গিয়ে দেখে রোদের গাড়ির পাশে একটা বড় কাচের খণ্ড, যেটা বলে লেগে ভেঙে টুকরো হয়ে গেছে। ধ্রুব পেছনে ঘুরে বলল, নীল রাস্তায় একটা কাচের খণ্ড ছিল, সেটাই লেগে শব্দ হয়েছে। নীলা স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। এবার রোদের দিকে তাকিয়ে বলল, এখন বলুন জনাব, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ যে রকম রেখেছে। তুমি? আমিও আলহামদুলিল্লাহ। কিছুক্ষণ চুপ থেকে রোদ বলল, এত মায়া কেন তোমার চোখে? সেম কথা আমিও বলতে পারি। কি? এত ড্যাশিং কেন আপনি দেখতে? যতটা বলো অতটাও না, চশমাটা খুলো, তোমার চোখটা দেখি একটু। নীলা চশমা খুলে দুষ্টু হাসি দিয়ে বলল, থাক, আমি আর কিছু খুলতে বললাম না। হায়রে কথার জাহাজ আমার। আর রোজা রেখে খেলতে এসেছো, খারাপ লাগছে না? না, একটু পানি পিপাসা পাচ্ছে, তবে এমনিতে ঠিক আছি। নীলার পেছনে থেকে রাদিল আর পুরো টিম এসে বলল, যদিও সম্পর্কে দুলা ভাই, আমরা শালা হিসেবে একটা একটু আবদার করতেই পারি, যেহেতু রোজা রমজানের মাস, সেহেতু বেশি কিছু চাই না। প্লিজ ভাইয়া, আমাদের সাথে খেলায় জয়েন করুন, প্লিজ প্লিজ। ওকে, তোমাদের প্রবলেম না থাকলে আমার কোনো আপত্তি নেই। না থাক, এখন খেলতে এলে সন্ধ্যা হয়ে যাবে। আর তোরা তো হেভি আউট হয়েছিস। উনি কত দূর থেকে এসেছে জানিস? আরে তুমি পেনিক নিচ্ছ অযথা, আমার কোনো সমস্যা নেই, চলো খেলি। ছেলেগুলোর দিকে তাকিয়ে বলল, আমি কোনো টিমে? প্রথম থেকে ব্যাট করি। ওকে। সবাই মিলে আবার প্রথম থেকে ব্যাটিং শুরু করল। ধ্রুব নীলা এক টিমে গেল আর অপর টিমে রোদ। টস জিতে রোদের টিম ব্যাটিংয়ে গেল। ওপেনার রোদকে দেয়া হল, উইকেট কিপার আদনান নামের ছেলেকে আর ধ্রুবকে প্রথম ওভারের বোলিং। ধ্রুব বোলিং করল। প্রথম বোলিং গেল ডট বল, দ্বিতীয় বোলিংয়ে 1 রান, তৃতীয় বলে 4, তারপর পরপর বাকি 3 বলে 6 করে নিল। এই ছেলে ছোট খাটো কোনো খেলোয়াড় না বুঝায় যাচ্ছে। এবার এলো নীলার বোলিং। বোলিং কতটা বাজে হলে এমন হয়, সব কটা বোলিংয়ে 6 নিল রোদ। নীলা হতাশ হয়ে গেল। খেলা কিছুক্ষণ চলতে রইল নিয়ম করে। রোদের টিমের অবস্থা ঝাঁকানাকা। সময় কমের জন্য খেলা 5 ওভার 2 উইকেট করে করা হয়েছে। পুরো ব্যাটিং রোদই করল। রোদের টিম জিতবে স্পষ্ট বুঝায় যাচ্ছে। রোদ সব কটা বলে 4-6 করে নিচ্ছে। এবার ব্যাটিংয়ে নীলা আর ধ্রুব গেল ওপেনিংয়ে। রোদের প্রথম বোলিংয়ে নীলা আউট। নীলার পরিবর্তে আদনান এলো। বাকি খেলা ধ্রুব আর আদনান চালিয়ে গেল। রোদের টিমের পয়েন্ট ছিল 25 আর নীলাদের পয়েন্ট হল মাত্র 12। খেলা শেষ হতেই আসরের আজান দিয়ে দিল। নীলা এক বোতল পানি নিয়ে রোদের দিকে এগিয়ে দিল। রোদ পানিটা দিয়ে চোখে মুখে ঝাপটা দিল। নীলার ওড়নার এক কোণা বাড়িয়ে দিতেই রোদ হেসে দিয়ে পকেট থেকে টিস্যু বের করে মুখ মুছে নীলাকে বলল, আমার রোজা হালকা করতে চাইছ তাই না? নীলা ফিক করে হেসে দিয়ে বলল, এমনিতেও রোজা হালকা হয়ে গেছে তোমার, আমার ওড়না দিয়ে মুছলে রোজা আর নতুন করে হালকা হতো না। না, আরও বেশি করে হালকা হয়ে যেত। তা দিনের বেলা কি মনে এলেন আপনি? রাতে এলে কেমন জানি নিজেকে চোর চোর মনে হয়। মেয়ে হয়েছ তো তাই বুঝো না, জানালা দিয়ে উকি মারলেই হয়, আর আমার সেই বসুন্ধরা থেকে আসতে হয়। নীলা অভিমানী স্বরে বলল, তাহলে আসো কেন, আর আসতে হবে না। এই যে রাগ করলে, আমার দিকটা বুঝলে না। খারাপ কি তোমার একা লাগে? আমার লাগে না। 7টা দিন আমার কাছে 7 বছরের মতো লেগেছে। ফাপড় ফাপড়। রোজা রমজানের মাস রহমতের মাস। আল্লাহ সবার উপর রহমত করুক, মানুষকে জ্ঞান দিক, জ্ঞানের বড় অভাব। কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে রোদের দিকে তাকিয়ে বলল, কথাটা তুমি আমায় বললে তাই না? তুচ্ছ হাসি দিয়ে রোদ বলল, বললাম কথা হাটের মাঝে যার কথা তার গায়ে বাজে।
এত দূর থেকে তুমি আমার সাথে ঝগড়া করতে এসেছ? যার মনে যা লাফ দিয়ে উঠে তা। যাও, আমি আর কথায় বলবো না। আকাশের দিকে তাকিয়ে ঠোঁটে তুচ্ছ হাসি নিয়ে বলল, আমি বললে 10 ঘা, লোকে বললে কিছুই না। নীলার বুঝার বাকি রইল না, রোদ এখন একটার পর একটা প্রবাদ লাগিয়েই যাবে। নীলাও আকাশের দিকে তাকিয়ে বলল, আল্লাহ মানুষকে হেদায়েত দান করুক। আকাশ থেকে চোখ সরিয়ে নীলার দিকে দৃষ্টি ফেলে জিজ্ঞেস করল, তোমাদের মসজিদ কোন দিকে গো? নামাজ পড়ে চলে যাব। ধ্রুব যাবে তো ওর সাথে যাও। ও আচ্ছা, ঠিক আছে, তুমি তাহলে বাসায় চলে যাও। রাতে কথা হবে নি। তারাবির পর কল দিও। তোমার তারাবি কটার সময় শেষ হয়? তোমার কটায় হয়? 9টা। আমি তো খতম তারাবি পড়ি, তাই 10টা বাজে। ওকে, তুমি নামাজ শেষ দিয়ে কল দিও। ঠিক আছে। যাও, বাসায় যাও। আর পারলে কোরআন শরীফটাও পড়ো। স্যার, আপনাকে বলতে হবে না আমি পড়ি, অলরেডি 7 দিনে 14 পারা অতিক্রম করেছি। নীলার দিকে তাকিয়ে আনন্দময় এক হাসি দিয়ে বলল, ভেরি গুড, তুমি শুধু কিউট না, অনেক লক্ষ্মীও। নীলা মুচকি হেসে ওড়নায় কামড় দিয়ে বলে, আপনারে চাইটটা ধুইন না পাতা। পাগলি একটা। তোমার জন্য। জন্মগত পাগল, দোষ দিচ্ছে আমার। নীলা রোদের দিকে চোখ গরম করে তাকালো, এমন সময় রোদ আবার বলে উঠল, ওহহ, ভালো কথা মনে পড়েছে, ধ্রুব তো তোমার সাথেই, তাহলে রাত 2টার সময় তুমি কার সাথে কথা বলেছ? অবাক হয়ে উত্তর দিল, 2টোর সময় মানে? রোদ অন্যদিকে তাকিয়ে বলল, কল ওয়েটিং দেখাচ্ছিল তাই বললাম, ব্যাপার না। আমার ফোনে সমস্যার জন্য হয়তো এরকম দেখা গিয়েছে। মনে পড়েছে, রাতে মাহিন কল দিয়েছিল আমার ফোনে। মাহিন তোমার নাম্বার পেল কোথায়? তা তো জানি না, ফোন দিয়ে উল্টা পাল্টা কথা শুরু করে দিয়েছিল। তোমাকে আমি কল রেকর্ড পাঠিয়ে দেবনি। থাক, দরকার নেই। তুমি অন্য কিছু মনে করো না। আমি সত্যি বলছি, আমার ফোনটা তো বাড়িতে রেখে এসেছি, না হলে এখনই দেখাতে পারতাম। আরে ভাই, এত প্যারা নিচ্ছ কেন? বললাম তো সমস্যা নেই। আমার মাথায় কি কিছু নেই? না, তুমি যদি আবার ভুল বুঝো তাই বললাম। ভুল বুঝলেই আর কি করার থাকতে পারে, ভুল তো ভুলই। জানো কি, আমি একটা কথায় খুব বিশ্বাসী, এটা কোরআন শরীফেও আছে, সূরা আন-নূরে হবে মেবি, যে রকম তার সঙ্গীও হবে সেরকম। আমি যদি দুধে ধোয়া তুলসী পাতা না হই তাহলে আমার অপর জন আমার মতোই হবে। বুঝেছ? বুঝেছি। কি বুঝেছ? কিছুই না। রোদ মাথা নাড়িয়ে রহস্যময়ী হাসি দিল। নীলা বাসায় চলে গেল, রোদ ধ্রুবর সাথে মসজিদে গেল নামাজ পড়তে, সাথে ছেলেগুলো। নামাজ শেষে মসজিদ থেকে বেরিয়ে এসে হাঁটতে হাঁটতে গাড়ির কাছে এসে গাড়িতে উঠতে যাবে এমন সময় রোদের পেছনে থেকে ছেলেগুলো বলে উঠল, এই যে এলাকার জামাই। রোদ পেছনে ঘুরল। প্রথম দিনই শালাদের মন জয় করে নিয়েছেন, আবার আসবেন, কিন্তু খেলতে। 50 ওভারের খেলা হবে। আসতে পারি, তবে শর্ত আছে। কি শর্ত? যদি আমার টিম জিতে তাহলে আমাকে পুরস্কার হিসেবে তোমাদের বোনকে দিয়ে দিবে। ওরে বাবারে! আকাশের চাঁদ চাইলে চেষ্টা করতে পারতাম, কিন্তু নীলা আপুকে। ওনার মা যা ডেঞ্জারাস। কেন, কি করেছে আমার শাশুড়ি মা? প্রাইমারি স্কুলে থাকাকালীন উনার হাতের যে বেতের বাড়িগুলো খেয়েছি এখনো মনে পড়লে 40 কদম দূরে থেকে সালাম দিয়ে প্রাণ নিয়ে পালিয়ে যাই। আর তো উনার মেয়ে নিয়ে পালাবো। আগে তো জানতাম শুধু তোমাদের বোন, এখন দেখি তোমাদের এলাকার সবাই পাকা কথা বলায় পটু। সে যাই বলুন,
আপনাকে হেব্বি লেগেছে আমাদের। এখন শুধু শাশুড়ি পটিয়ে বোন আমাদের নিয়ে যান। ঠিক আছে, ভালো থেকো। আর বোনকে দেখে রেখো। আজ আসি তাহলে, খোদা হাফেজ। সবাই টাটা দিয়ে বলল, আল্লাহ হাফেজ। রোদ গাড়ি স্টার্ট দিয়ে চলে গেল। হাই স্পিডে গাড়ি চালিয়ে চলে গেল তেজগাঁওতে অ্যাসার গ্রুপের মেইন ব্রাঞ্চে। রাগে কটমট করতে করতে হাতে থাকা কিছু পেপার সিনিয়র স্টাফদের দিকে ছুড়ে দিয়ে বলতে লাগল, কি ব্যাপার বলুন তো, আপনারা কোনো কাজটা এক্সাক্ট টাইমে 100% কমপ্লিট করতে পারবেন, আমায় একটু বলবেন? সরি স্যার, নেক্সট টাইম আর হবে না। মানে ঠিক কতবার সরি বলার পর আপনারা শুধরাবেন? কি মনে করেন আহমাদ শিকদারের ছেলে বয়সে ছোট বিজনেসের বটাও বুঝে না, যা বুঝাবো গোজামিল দিয়ে তাই বুঝে যাবে? এই ধারণা নিয়েই চলেন তো, তাই না? মাথা নিচু করে উত্তর দিল, না স্যার। স্টাফরা ফাঁকিবাজি দিল, করব। দাঁতে দাঁত চেপে বলল, জাস্ট শাট আপ। আরিয়ার শিকদারকে যুক্তি দেখাতে আসবেন না। আপনাদের এখানে গায়ে হাওয়া লাগিয়ে ঘোরার জন্য রাখা হয়নি। স্টাফরা যদি ফাঁকি দেয় তবে তাকে ওয়ার্ন করুন, যদি কাজ ঠিকমতো না পারে তাকে বুঝিয়ে দিন। এত কথা কিসের? ওকে স্যার, নেক্সট থেকে আর এমন হবে না। কোনো নেক্সট টেক্সট বুঝি না। যদি কাজ ঠিকমতো না হয় আই প্রমিস আপনাদের আমি সেকেন্ড কোনো এক্সকিউজ শুনব না। আমার বলার আগেই রিজাইন লেটার দিয়ে বেরিয়ে যাবেন অফিস থেকে, আন্ডারস্ট্যান্ড? ইয়েস স্যার। নেক্সট টাইম ওয়ার্নিং দেওয়ার জন্য আমি থাকব না, সোজা ফায়ার ইমেইল চলে যাবে। সো নিজের ভালোটা বুঝে নেবেন। চোখ রাঙিয়ে কথাগুলো বলে শেষ করে কেবিন থেকে বেরিয়ে চলে গেল। হুট করেই অফিসে পা রাখে আর সব কটার ব্যান্ড বাজিয়ে চলে যায়। ফাঁকিবাজি জিনিসটা এত বেশি অপছন্দ, মাথায় রক্ত উঠে যায়। অপর পাশের মানুষকে কি কেমন কিছুই দেখতে যায় না, শুধু একটা জিনিসই দেখতে পায়, সে ফাঁকিবাজ। বাপরে, উনি পুরো দায়িত্বে আসেইনি, তার আগেই যেরকম করা, ফিউচারে যখন দায়িত্বে আসবে তখন তো স্টাফদের পেছনে ধোঁয়া ছড়িয়ে দিবে। আহমাদ শিকদার স্যারের ছেলে কিনা, বাপের থেকে 1000 কাঠি উপরে ছেলে। যাই হোক, আমরা আমাদের কাজ করি, না হলে আমাদের পেছনে আগুন লাগিয়ে দেবে। ভাই, ইফতারটা করেই নেই, চলুন। রাত হতেই তারাবি শেষ করে নীলা বসে আছে কখন 10টা বাজবে আর রোদ ফোন করবে। 10টা বেজে ঘড়ির কাঁটা পার হতে লাগলো, রোদের ফোন আসছে না। ঘড়ি দেখতে দেখতে 11টা বেজে গেল, কোনো ফোন এলো না। নীলা এবার নিজে থেকে কল দিল, রোদের নাম্বারে ডায়াল করে ফোন কানে নিল। অপর পাশ থেকে শোনা গেল নারী কণ্ঠ, আপনার ডায়ালকৃত নাম্বারটিতে এই মুহূর্তে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না, একটু পরে আবার চেষ্টা করুন, ধন্যবাদ। মন মরা হয়ে ফোন কানে থেকে সরিয়ে বলল, ধেত, নাম্বারটা অফ কেন? কি করছে ও? নিজেই তো বলেছিল 10টার পর কল দিতে। কোথায় রোদ? কি শুরু করেছে ছেলেটা? হতাশা নিয়ে চেয়ারে আধশোয়া হয়ে বসে রইল। ফোন স্ক্রিন অন করে সামনে ধরতেই দেখে কথা শেষে ফোন থেকে কত মিনিটে কত টাকা কেটে নেওয়া হয় সেই এসএমএসটা ভেসে উঠে আছে, যেটা দেখে নীলা বড় রকমের শক খেল। আরে, আজকাল কি কারো ফোনে ডায়াল করলেই টাকা কাটে নাকি? পেছনে ঘুরে বিছানার দিকে তাকিয়ে ধ্রুবকে ডাক দিল, এই ধ্রুব, বল, এয়ারটেলে কি কোনো নিউ সিস্টেম চালু হয়েছে? মানে কারো নাম্বারে ডায়াল করলেই টাকা কেটে নিবে, রিসিভ না করলেও? কি যা তা বলছিস? এরকম নিয়ম করলে সিম কোম্পানি টিকবে? তাহলে আমার ফোনে কেটে নিল তো, আবার ডায়াল করে দেখত। নীলা আবার ডায়াল করে ফোন কানে নিল। ওপাশ থেকে বলল, সম্মানিত গ্রাহক, আপনার ডায়ালকৃত। আহ ভাইয়া, ওই হারামি আমার ফোন তোর কানে কেন? তুই তো বাড়ি ছিলি না, তাই তো রিসিভ করলাম, যদি কোনো দরকারি হয়।
সেটা তো পেছনে থেকে শুনতেই পেলাম। প্লিজ কান ছাড়। তুই আমার ফোন এখনো হাতে নিয়ে আছিস, ফোন দে। কান ছাড় বলছে, নেক্সট টাইম আর এরকম দেখলে কান ছিঁড়ে হাতে ধরিয়ে দেব। রওয়ার হাত থেকে রোদ ফোন নিয়ে কান ছেড়ে দিল। রওয়া কান ঢলতে ঢলতে মুখ ভেঙচি দিয়ে রোদের রুম থেকে বেরিয়ে গেল। নীলার আর বুঝতে বাকি রইল না তখন রওয়াই রিসিভ করে কথা বলেছিল, কিন্তু তখন বুঝতে পারেনি ওটা কল অপারেটর থেকে বলেনি, রওয়া এতটা নিখুঁতভাবে বলেছে। লাস্ট বার বলার সময় রোদরুমে এসে যায় আর পেছনে থেকে রওয়ার কানে অ্যাটাক করে। ফোনটা হাতে নেয়ার পর রোদ ফোন কেটে দিল, রুমের দরজা লক করে দিয়ে কল ব্যাক করল। নীলা রিসিভ করল। সরি, আমি বাড়ি ছিলাম না, নামাজের জন্য বেরিয়েছিলাম। ফোন রেখে গিয়েছিলাম। রওয়া এসে রিসিভ করে মজা নিয়েছে। ইটস ওকে, কিন্তু তুমি তো বলেছিলে তোমার 10টায় তারাবি শেষ। তাহলে কেবল বাড়ি ফিরলে যে? নামাজ শেষে এলাকার কিছু বড় ভাইদের দেখা মিলল, তাদের সাথে কথা বললাম তো তাই ফিরতে লেট হল। ওহ আচ্ছা, খাওয়া দাওয়া করেছ? ইফতারের পর থেকে তো খাওয়ার উপরেই আছি। কি করছো তুমি? বসে আছি। ধ্রুব? নাক ডাকছে। শাশুড়ি মা কেমন আছে বলো তো? ভালো। আর শ্বশুর? সবাই ভালো আছে, শুধু আমি বাদ দিয়ে। ওহ আচ্ছা, রাখি তাহলে, পরে কথা হবে। ঘুমাও, আবার উঠতে হবে তো। নীলার উত্তর শোনার আগেই রোদ ফোনটা কেটে দিল। আজব, একটাবার জিজ্ঞেসও করল না কেন ভালো নেই, সোজা ফোন কেটে দিল। আগে তো মিনিমাম 5 মিনিট কথা হতো, আজ তো 1 মিনিটও কথা বলল না। ব্যাপারটা খারাপ লাগলেও নীলা চুপ করে গেল। 7 দিনের ডিফারেন্সে কেমন হয়ে গেছে রোদ, কোথায় পুরো 7 দিনের জমানো কথা জুড়ে বসবে তা না, উল্টো আগের থেকে কম সময়ে ফোন কেটে দিল। অভিমান জমতে থাকল ভেতরে, মনে মনে পণ করল, নেক্সট টাইম রোদকে ফোন দিবে না, যদি রোদ ফোন দেয় তবে ভালো করে কথা বলবে না। চেয়ার ছেড়ে উঠে গিয়ে বিছানায় শুয়ে পড়ল, চোখ বন্ধ করে আছে কিন্তু ঘুম হচ্ছে না, কেন জানি বারবার মনে হচ্ছে রোদ তো আবার অন্য কারো হয়ে যাচ্ছে না। ও কি এখন নীলাকে ভালোবাসে না? নানান রকম দুশ্চিন্তা মাথায় চেপে বসল, ভাবতে ভাবতে একটা সময় চোখ ভরে ঘুম দখল করে নিল, গভীর ঘুমের দেশে তলিয়ে গেল। রাত প্রায় 1টা বাজে। এমন সময় বালিশের নিচে থাকা ফোনটা রিং হচ্ছে আর বালিশটা কেঁপে উঠছে। নীলা ছিটকে যায়, বালিশের নিচে থেকে ফোন বের করে, কে ফোন করেছে না দেখেই চোখ বন্ধ করে রিসিভ করল। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, দয়া করে একটু যদি জানালার কাছে আসতেন খুব ধন্য হইতাম। নীলা চোখ খুলে তাকালো, কণ্ঠস্বরটা তো রোদের। সাথে সাথে উঠে বসে ফোন স্ক্রিনে তাকিয়ে দেখে রোদ। বিছানা ছেড়ে উঠে গিয়ে জানালার পাশে দাঁড়াতেই দেখে ল্যাম্পপোস্টের পাশে গাড়ি থামিয়ে গাড়ির সাথে হেলান দিয়ে এক হাত পকেটে দিয়ে আরেক হাত দিয়ে কানে ফোন ধরে দাঁড়িয়ে আছে। ফোনের ওপাশ থেকে রোদ বলে উঠল, ম্যাডাম, আপনি অতটাও রূপবতী না যে অন্ধকারেও আপনার রূপ জ্বলজ্বল করবে, আর আকাশেও কোনো পূর্ণিমা চাঁদ বিলাস করছে না, যদি দয়া করে রুমের লাইটটা অন করতেন, কারেন্ট বিল খুব বেশি উঠত না। ওহ সরি, খেয়াল করিনি। নীলা তাড়াতাড়ি করে রুমে লাইট দিয়ে আবার জানালার পাশে এসে দাঁড়াল। এত রাতে কি মনে করে? কাল বিকেলেই তো দেখা করে গেলেন। তো কি হয়েছে? তোমার কথা মনে পড়ছিল খুব। তাহলে তখন ওভাবে ফোন কেটে দিল কেন? কথা বললে কি হতো? কথা বলতে ভালো লাগে না, কথা বললেই দেখতে ইচ্ছে করে শুধু, এখন দেখতে ইচ্ছে করেছে তাই এসে পড়েছি। এখন পাগল কাকে বলা উচিত? আমি কি করে বলবো, আমি কি পাগল বিশেষজ্ঞ নাকি? বাই দি ওয়ে সরি।
সরি কিসের জন্য? তুমি ঘুমাচ্ছিলে আর আমি অসময়ে ডিস্টার্ব করলাম। আমি কি বলেছি একটাবার যে আমি ডিস্টার্ব হয়েছি? না বলনি, তাও তো জানা কথায়, এরকম অসময়ে কারো ঘুমের মধ্যে ডাক দিয়ে দাঁড় করিয়ে রাখলে ডিস্টার্ব হওয়াটাই স্বাভাবিক। ডিস্টার্ব যখন করেই ফেলেছেন তাহলে সরি সরি না করে সহজ বাংলায় বলবেন ভুল হইছে মাফ চাই। আর এত নড়াচড়া করছেন কেন? দেখতে দিন ভালো মতো। তাহলে কান থেকে ফোনটা সরাতে হবে। ওকে। ফোন সরিয়ে পকেটে রেখে স্ট্যাচু হয়ে উপরের দিকে তাকিয়ে রইল। আর নীলা কপাল জানালার গ্রিলে ঠেকিয়ে নিচের দিকে তাকিয়ে রইল, চোখে চোখে কত কথা হচ্ছে। অনেকক্ষণ সময় কেটে যাওয়ার পর রাত প্রায় 2টো বাজে, মসজিদে সাইরেন বাজা শুরু করল। রোদ নীলাকে টাটা দিয়ে চলে গেল 1 ঘন্টার মধ্যে বাড়ি পৌঁছাতে হবে। নীলা কিছুক্ষণ ওভাবেই দাঁড়িয়ে থেকে তারপর ওযু করে তাহাজ্জুদের নামাজ পড়তে চলে গেল। রাত 1:45 রোদ বাড়ি এসে পৌঁছাল, ভেতরে ঢুকতেই মায়ের সামনে পড়তে হল। এত রাতে কোথায় গিয়েছিলিস রোদ? এমনিই বাইরে ঘুরতে বেরিয়েছিলাম। তাই বলে এত রাতে? রাতেই তো ভালো, ঢাকা শহর আধা ঘুমিয়ে থাকে। দিনের বেলায় তো যানজট থাকে। পাগল ছেলে একটা। তুমি কি আজ দেখলে আম্মু? আমি তো প্রায়ই বের হই। বলিস কি? আর আমি বাড়ি থেকেও জানি না। মাঝরাতে জেগে থেকো তাহলে দর্শন পাবে আমার। আচ্ছা ঠিক আছে, যা, ফ্রেশ হয়ে আয়, সেহেরি খেতে হবে তো। যাচ্ছি। একটু লেট হবে, নামাজটা পড়ে আসি। আচ্ছা বাবা যা। দেখতে দেখতে 20 রোজা এসে গেল। সকাল হতেই ধ্রুবর ফোন বেজে উঠল, স্ক্রিনে তাকিয়ে দেখে বাবা ফোন করেছে। হ্যালো, আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম বাবা, কেমন আছো? আলহামদুলিল্লাহ বাবা, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ বাবা। বোন কেমন আছে? ভালো আছে। রোজা রেখেছ বাবা? হ্যাঁ বাবা, রোজা রেখেছি। আর জানো বাবা, আজকে সেহেরির পর আমি আর নীল কোরআন শরীফ খতম দিয়েছি। যাক, আলহামদুলিল্লাহ। খুব ভালো লাগলো শুনে। আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ কবুল করে নেবে। করেছি তো। আচ্ছা নীল কি করে বাবা? ফোন দিলাম রিসিভ করল না যে? ঘুমাচ্ছে ও। ওহ আচ্ছা, ওকে নিয়ে বের হও ফ্রেশ হয়ে। তুমি কোথায় বাবা? আমি আজ ভোরে ঢাকা এসেছি কাজে। পরশু চলে যাব, তোমাকে দেখতে ইচ্ছে করছে খুব। আজকে আসো, কাল পরশু চলে যেও। ঠিক আছে বাবা। বাবা তুমি ঈদে আসবে না? ঠিক নেই, ছুটির আবেদন করেছি। আচ্ছা ঠিক আছে, আমরা আসছি, তুমি রেস্ট নাও বাবা। ফোনটা রেখেই ধ্রুব নীলাকে ডাকতে লাগল। নীলা উঠে বসল। ধ্রুব নীলাকে জানালো বাবা এসেছে, এখনই বের হতে হবে। নীলা উঠে গিয়ে ফ্রেশ হয়ে রেডি হতে লাগল। এমন সময় পেছনে ঘুরে দেখে ধ্রুব ব্যাগ গুছাচ্ছে। খানিকটা অবাক হয়ে ধ্রুবর দিকে ফিরে বলল, কিরে তুই ব্যাগ গুছাচ্ছিস কেন? পরশু আসব। তাহলে জামা কাপড় নিব না? চেঁচিয়ে বলে উঠল। বেককল বাসায় তোর আর জামা কাপড় নেই? সব জামা কাপড় কি এনেছিস তোর? না তো। তাহলে এগুলো নিচ্ছিস কেন? ব্যাগ রাখো। ঠিক আছে। ধ্রুব জামা কাপড়ের ব্যাগ নিয়ে রেখে দিল। রেডি হয়ে দুজন বের হতে নেবে এমন সময় তারা ভানু এসে ডাক দিল, নীলাকে ডাকছে ওর মা। নীলা মায়ের রুমের সামনে গিয়ে নক করল। মায়ের রুমের দরজা চাপানো ছিল, হালকা করে দেখল বিছানায় বসে বসে টাকা গুনছে। মা আসব? টাকা গুনতে গুনতে উত্তর দিল। মায়। ডেকেছিলে আমায়? গম্ভীর স্বরে উত্তর দিল। হুম।
নীলা রুমের ভেতরে গিয়ে দাঁড়িয়ে রইল, কিছুটা আন্দাজও করল হয়তো শপিং নিয়ে যাবে মা। নীলার মা নীলার দিকে তাকিয়ে কয়েকটা 1000 টাকার নোট বাড়িয়ে দিয়ে বলল, আমার বাইরে বের হতে ইচ্ছে করছে না, যদি জামা কাপড় পছন্দ হয় তাহলে নিজে গিয়ে কিনে নিস। তোর বড় মামা আর ছোট মামা দুইজনে 5000 টাকা দিয়েছে তোর জন্য। ও আচ্ছা। নীলার হাতে টাকা দিল। নীলা টাকা হাতে নিতেই দেখল 1000 টাকার নোট 5টার বেশি আছে। নীলা গুনে দেখল 10,000 টাকা। মায়ের দিকে তাকিয়ে বলল, মা এখানে তো 5000 বেশি আছে। হুম, আর বাকি 5000 আমি দিয়েছি তোকে। প্রতিদিন প্রতিদিন যাবি নাকি? তা এখন কোথায় বেরুচ্ছিস? বাবার কাছে, ধ্রুবকে দিতে। ও কি একবারে চলে যাচ্ছে? না, পরশু আবার আসবে। ও আচ্ছা, যা। নীলা হাতে টাকাগুলো নিয়ে মন মরা হয়ে বেরিয়ে গেল। কারণ একটাই, মা প্রতি বছর নীলাকে শপিং করে দেয় কিন্তু ধ্রুবকে কখনো দেয় না। অথচ বাবা ঠিকই ধ্রুব নীলাকে সমান সমান শপিং করে দেয়। মামাগুলোও মায়ের মতো হয়েছে, ভাগ্নির জন্য টাকা পাঠায় অথচ একটা মাত্র ভাগ্নে তার দিকে ফিরেও তাকায় না। মা এবছর অন্তত ধ্রুবকে শপিং করে দিতেই পারত, ধ্রুব তো এখানে ঈদ করবে এবার। এবার কিরে মা ডাকল কেন? না এমনি, কোথায় যাচ্ছি শোনার জন্য। ও পারমিশন দিয়েছে? হুম। চল তাহলে। হুম। ধ্রুবর সাথে বেরিয়ে গেল। নীলার যে মন মরা হয়ে আছে সেটা ধ্রুব খেয়াল করল, কিন্তু কিছু জিজ্ঞেস করল না। জিজ্ঞেস করলে নীলা বলবে না কিছু। দুপুরের আগেই শাহবাগে পৌঁছে গেল। বাবা ঘুমাচ্ছিল। নীলা ধ্রুব যাওয়ার পর জেগে উঠে, কাজের বুয়াও নেই, গ্রামে চলে গেছে। বাবার পাশে বসে নীলা বলল, বাবা তুমি রোজা রেখেছ? হ্যাঁ মা। কি খেয়ে রোজা আছো? হোটেল থেকে খেয়ে নিয়েছি মা। ইফতারিতে কি খাবে? আল্লাহ যা রেখেছে ভাগ্যে তাই খাব। আফসোস করে নীলা বলল, ঈশ্বর, আমি তো রান্নাও জানি না, তা না হলে কিছু একটা রান্না করে দিতে পারতাম। বাবা হেসে দিয়ে বলল, সমস্যা নেই মা, তুমি যে বলেছ এইটুকুতেই আমি খুশি। আচ্ছা বলো তো তোমরা শপিং কবে করবে? আমি কিন্তু এবছর যেতে পারবো না, আমার কাজ আছে মা। তোমরা দুই ভাই বোন শপিংয়ে যেও, এটিএম কার্ডটা দিয়ে দিবনি। ঠিক আছে বাবা। এরই মধ্যে জোহরের আজান দিল, সবাই নামাজ পড়ে নিল। নামাজ শেষে নীলা রেডি হয়ে বাবার কাছে এসে বলল, আচ্ছা বাবা আমি আজ যাই তাহলে, মা বাড়িতে তাড়াতাড়ি ফিরতে বলেছে। চলে যাবে এখন? হ্যাঁ বাবা। অসহায় দৃষ্টি নিয়ে ধ্রুব বলল, আজ থাক না নীল, মা বকবে তো। বাবা নীলার দিকে তাকিয়ে বলল, আচ্ছা মা যাও তাহলে, দেখে শুনে যেও। ঠিক আছে বাবা আমি আসি তাহলে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধ্রুব আর বাবার থেকে বিদায় নিয়ে নীলা বেরিয়ে গেল। নীলার আসলে কোনো তাড়াই নেই, মা তাড়াতাড়ি ফিরতেও বলেনি। নীলা এখন শপিংয়ে যাবে, এই টাকা দিয়ে ধ্রুবর জন্য জামা কিনবে। আর ধ্রুব যদি নীলার জামা দেখতে চায় তাহলে আলমারিতে দুটো নতুন জামা আছে পরা হয়নি, আর ধ্রুবও সেগুলো দেখে নি, ওগুলো দেখিয়ে দেবে। 10,000 টাকায় ভালো ব্র্যান্ডের জামা কেনা যাবে। টাকা আরও কিছু থাকলে ভালো হতো, জুতাটাও কেনা যেত। বাসে বসে আছে, বাস 1 মিনিট চলে তো 10 মিনিট আরেক গাড়ির সাথে আটকা পড়ে থাকে। এমনিতেই ঢাকার যানজট কমে না, তার মধ্যে তো ঈদ সিজন, প্রায় 30 মিনিটের মতো জ্যামে আটকা পড়ে বসে থেকা। জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখে যতদূর চোখ যায় শুধু গাড়ি আর গাড়ি। একটা আরেকটার সাথে লেগে আছে,
ইহজন্মে এ জ্যাম ছুটবে কিনা সেটা নিয়ে নাসা বিজ্ঞানীরাও হয়তো গবেষণা শুরু করে দিয়েছে। পৃথিবীতে গিনেস রেকর্ড করার মতো একটা স্বনামধন্য এই ঢাকার জ্যাম। অবশেষে ধৈর্যের বাতটি ফিউজ হয়ে নীলা বাসে থেকে নেমে হাঁটা শুরু করে দিল। যদি রাতও হয় তবুও আজ হেঁটেই বাড়ি ফিরবে। কিন্তু বাসে উঠবে না, ভাগ্যিস আকাশটা মেঘলা মেঘলা, বাতাসও ভালোই, রোদ নেই। হাঁটতে অতটাও খারাপ লাগছে না। অবশ্য নীলার হেঁটে অভ্যাস আছে। কিছুক্ষণ হাঁটার পর নীলা রোড চেঞ্জ করল শর্টকাট বেছে নেয়ার জন্য। তারপর কিছুক্ষণ হাঁটার পর একটা রিকশা নিল। আবার কিছু দূর রিকশায় যাওয়ার পর দেখল মেইন রোডে জ্যাম ছুটেছে। আবার গিয়ে বাসে উঠল। এভাবে ভেঙে ভেঙে শপিং মলে পৌঁছে গেল। সোজা জেন্টস ফ্যাশনের দিকে চলে গেল। গ্লাস ধাক্কা দিয়ে ভেতরে ঢুকতে নেবে এমন সময় কেউ একজন পেছনে থেকে এসে ছিটকে দিল। ভুহহ। নীলা ছিটকে গিয়ে চোখ বড় বড় করে তাকাল। এটা আর কেউ নয়, রোদ। নীলার ছিটকে যাওয়া দেখে খিলখিল করে হাসছে। আল্লাহ গো, তুমি! ভয় পাইয়ে দিছিলা মিয়া। আমি মিয়া না শিকদার? ওই হলেই হলো। একা একা শপিংয়ে এসেছ মনে হয়? হ্যাঁ। রোদ চোখ কুঁচকে তাকিয়ে বলল। কি কিনবে? শার্ট প্যান্ট পরা শুরু করলে কবে থেকে? কথা শুনে অবাক হয়ে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলল। শার্ট প্যান্ট কখন পরলাম? তাহলে জেন্টস ফ্যাশনের দিকে কি করছ? ধ্রুবর জন্য। ও, তা ধ্রুব কই দেখছি না যে? বাবার কাছে দিয়ে এসেছি। ও না, তোমার সাথে ঈদ করার কথা ছিল? হ্যাঁ করবে তো, বাবা পরশু চলে যাবে আবার। তাই দুদিনের জন্য বাবার কাছে গিয়েছে। তুমিও কি শপিং করতে এসেছ নাকি? না, দেখতে এসেছি। আমার কেনার থেকে জামা কাপড় দেখতে ভালো লাগে। কথাটা রোদ মেয়েলিভাবে বলল। নীলা হেসে দিল ও কথা শুনে। অবশ্য রোদ হাসার জন্যই বলেছে। ঠিক আছে, আমার সাথে আসো, আর ধ্রুবর জন্য জামা চয়েস করে দাও। ওকে, চলো। ভেতরে গেল দুজনে। রোদ পকেটে হাত দিয়ে এদিক ওদিক মাথা ঘুরিয়ে জামা দেখছে। এমন সময় নীলার দিকে তাকিয়ে বলল। বাজেট কত? 10। বাবারে, এত টাকা! বড়লোকের বিরাট কারবার। টিচ করলে? মোটেও না ম্যাডাম। এত টাকা কে দিয়েছে, বাবা নাকি মা? মা দিয়েছে 5 আর 2 মামা মিলে দিয়েছে 5। বাবার টাকা দিয়ে পরে করব। ধ্রুবকে সাথে নিয়ে এসে। তাহলে আজ ধ্রুবকে আনোনি কেন সাথে? আসলে হয়েছেটা কি জানো, একটা লম্বা ট্র্যাজেডি। বললে শুনতাম একটু। জানো, মা বাবা সেপারেট হওয়ার পর থেকে না, মা কেমন যেন ধ্রুবকে একদমই দেখতে পারে না। ধ্রুব বাড়ি এলে মা কথা বলে না ধ্রুবর সাথে। ঈদ এলেও মা কখনো ধ্রুবকে একটা শপিং করে দেয় না, অথচ বাবা প্রতি ঈদে আমাদের দুজনকেই সমান সমান শপিং করে দেয়। জানি না মা কেন এমন করে। মায়ের অন্তত উচিত ছিল এবছর ধ্রুবকে শপিং করে দেয়া, ধ্রুব যেহেতু এ বাড়িতে ঈদ করবে। আফসোস নিয়ে রোদ জিজ্ঞেস করল। এমন কেন তোমার মা? হতাশভাবে উত্তর দিল নীলা। জানি না। তা কি কিনবে? 10,000-এ যা যা কেনা যায়। ওকে, চলো। এই পাঞ্জাবিটা দেখো তো। রোদ একটা অ্যাশ কালারের পাঞ্জাবি নিয়ে নীলার হাতে দিল। বাহ, সুন্দর আছে তো। এটা নেয়া যায়, সাইজটা দেখো তো ধ্রুবর লাগবে কিনা। ধ্রুবর হাইট যেন কত? 510। এটাই পারফেক্ট লাগবে। ওকে, এটাই নিচ্ছি তাহলে। একে একে রোদ নীলাকে জামা চয়েস করে দিতে লাগল। ধ্রুবর জন্য একটা পাঞ্জাবি, একটা শার্ট আর একটা প্যান্ট কিনল। তাতেই 10,000 টাকা পুরোটা শেষ হয়ে গেল। হায়রে মানুষ,
3টা জামা কিনে 10,000 টাকা উধাও, মনুষ্যত্ব কোথায়? হি হি হি, বিজনেস করতে এলে মনুষ্যত্ব বাড়ি রেখে আসতে হয়। যাই হোক, জামাগুলো কিন্তু সুন্দর হয়েছে, তোমার চয়েস কিন্তু একদম ফার্স্ট ক্লাস। ভাগ্যিস তোমার সাথে দেখা হয়েছিল, না হলে কি যে কিনতাম আমি। রোদ দুষ্টু হাসি দিয়ে নীলাকে মিন করে ওর দিকে তাকিয়ে বলল, আমি তো জানি আমার চয়েস অনেক ভালো। নীলা কিছু না বলে হেসে দিল। আচ্ছা শুনো, জামাগুলো দিয়ে আসো, ওনারা প্যাকিং করতে থাক, ওই পর্যন্ত আসো একটু লেডিস ফ্যাশনের দিকে যাই। রওয়া জামা দেখে যেতে বলেছে, রাতে এসে শুধু নিয়ে যাবে। তাহলে রাতে এসেই দেখত। রাতে তো আমি আসব না, আমার সময় নেই। আরও সব সময় আমার পছন্দের জামা কাপড় পরে। মানে আমার চয়েসগুলো নাকি ওর ভালো লাগে, তাই এখন দেখে যাব আর ও আম্মুর সাথে এসে নিয়ে যাবে। ঠিক আছে চলুন। নীলার হাতের জামা কাপড়গুলো প্যাকিং করতে দিয়ে লেডিস ফ্যাশনের দিকে গেল। রোদ এদিক ওদিক মাথা ঘুরিয়ে জামা কাপড় দেখে নীলাকে নিয়ে বেরিয়ে এলো। জামা পছন্দ হলো কয়টা? একটাও না। কেন? ওখানে তো প্রায় জামা কাপড়ই ভালো ছিল। না, আমার ভালো লাগেনি, কেমন যেন হাতা কাটা, হাতা ছাড়া, গলা বড়, শরীর বোঝা যায় এরকম জামা। আমার বোনকে এসব জামা কাপড় আমি বেঁচে থাকতে পরতে দেব না। এগুলো জামা ছাড়াও তো আরও ভালো জামা ছিল। যাই হোক, আপনাদের ব্যাপার আপনাদের মধ্যেই থাক। ভালো বুঝেছ, চলো এখন যাওয়া যাক। আর দেখবে না? না, আর হাঁটাহাঁটি করা সম্ভব না, রোজায় ধরবে আরেকটু ঘুরলে। ঠিক আছে চলো। নীলা বিল পেমেন্ট করে শপিং ব্যাগ হাতে নিয়ে বেরিয়ে এলো আগে, আর রোদ পরে বের হল। শপিং মল থেকে বের হতেই রোদ নীলাকে দাঁড়াতে বলল। পার্কিং লট থেকে রোদের বাইক নিয়ে নীলার কাছে আসবে এমন সময় রোদের সাথে দেখা এলাকার এক বড় ভাইয়ের। রোদ বাইক থামিয়ে হেসে সালাম দিল। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা ভাই রোদ? দেখাই যায় না তোমাকে। এই তো একটু ব্যস্ত আছি আর কি। শপিং করতে আসছিলা নাকি? না, এমনই দেখতে আসছিলাম হালচাল। লোকটা নীলার দিকে তাকিয়ে বলে। ওইটা কে ভাই? বোন নাকি? রোদ হেসে দিয়ে বলল, হুম, খালাতো বউ। ভাবির সাথে পরিচয় করাইয়া দিবা না? আসো পরিচয় করাইয়া দাও। ছেলেটাকে রোদ আটকে ধরে বলল, না ভাই, অন্যদিন, আজকে না, অন্যদিন ভাই। না, প্রতিদিন প্রতিদিন কি দেখা হবে নাকি? আসো, তুমি পরিচয় না করাইয়া দিল, আমি একাই পরিচয় হব। রোদ বাইক থেকে নেমে হাত ধরে টান দিয়ে হেসে বলছে, ভাই না, না ভাই, তারা আছে, আজকে না। নীলা ঠিক 10 কদম দূরে দাঁড়িয়ে আছে, সব কথা স্পষ্ট শুনতে পাচ্ছে, আর চোখে তাকিয়ে নীলা হাসছে খুব, মুখটা ঢাকা বলে বোঝা যাচ্ছে না। অবশেষে লোকটা নীলার কাছে এসে বলল, আসসালামু আলাইকুম ভাবি। লোকটার দিকে ঘুরে নীলা উত্তর দিল, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাবি? জি আলহামদুলিল্লাহ, আপনি? আমিও আলহামদুলিল্লাহ। আমাকে চিনতে পারবেন না হয়তো, আমি আর রোদ একই এলাকার, ও আমার থেকে ছোট। ওহ আচ্ছা। রোদ নীলার পাশে দাঁড়িয়ে নীলার হাত ধরে বলল, ভাই হইছে, এখন পরিচয় হইছে। এখন যাই আমরা, তারা আছে, আবার দেখা হলে বাকি পরিচয় হইয়েন। কথা শেষ করেই রোদ নীলাকে নিয়ে বাইকে উঠিয়ে চলে গেল। লোকটা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতে লাগল। কিছুদূর যাওয়ার পর নীলা রোদকে জিজ্ঞেস করল, আচ্ছা তুমি এত তাড়াহুড়া করলে কেন লোকটার সামনে? আর আমি কিন্তু তখন সব কথা শুনেছি। আরে ভাই, শালাই লুচ্চা, মেয়ে দেখলে জ্ঞান থাকে না।
এই বয়সে 2 বউয়ের মালিক। হোয়াট? কি আজব, উনাকে দেখে তো অনেক ভদ্র লাগলো। হ্যাঁ, জন্যই 2 বউ পেয়েছে, আর এক্সট্রা লুচ্চামি তো আছেই। হা হা হা। সারাদিনের বিনোদন। এমন সব মানুষের সাথে চলি রে ভাই আমি, মাঝে মাঝে মনে হয় এরা না থাকলে দেশে বিনোদনের খুবই ঘাটতি হতো। হাসতে হাসতে নীলা বলল, ভার্সিটিতে সিয়াম এক পিস। ছেলেটা রেগে রেগে কিছু বললেও হাসি পায় খুব। কিছুক্ষণ টানা হাসার পর থেমে গেল, পেট ব্যথা হয়ে গেছে। নীলাকে নিয়ে একদম ওদের বাসার পাশের 4 রাস্তার মোড়ে নামিয়ে দিল। নীলাকে বিদায় দিয়ে চলে গেল রোদ। বাসায় যেয়ে ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে শপিং ব্যাগগুলো নিয়ে ফ্লোরে বসে জামা চেক দিতে যাবে এমন সময় খেয়াল হলো সব কটা ব্যাগ পিন করা। পিন খুলে ব্যাগের ভেতর থেকে জামা বের করার সময় দেখে 3টা শপিং ব্যাগেই ধ্রুবর জামার সাথে মেয়েদের জামা 3টা। শপিং ব্যাগগুলোও বড় বড়, যেটা কেবল খেয়াল হলো। ভেতরে যে এই অবস্থা সেটা দেখেও বোঝা যায় না। একটা একটু না অনেক বড়সড় ধাক্কা খায় এগুলো দেখে। আরে, লোকটা কি করেছে? কার জামা ঢুকিয়ে দিয়েছে? সব কটা ব্যাগে এক অবস্থা। বেয়াক্কেল ব্যাটা করেছেটা কি? আল্লাহ, এখন আবার ফেরত দিতে যেতে হবে এগুলো। আমার তো গায়ে শক্তিই নেই আর। হতাশা নিয়ে নীলা ফ্লোরে হাত ছড়িয়ে শুয়ে পড়ল। হতাশা নিয়ে ফ্লোরে শুয়ে শুয়ে ভাবছে জামাগুলো কি আজ ফিরত দিতে যাবে নাকি কাল, ভেবে পাচ্ছে না। এমন সময় মোবাইল বেজে উঠল, রিসিভ করে কানে নিয়ে হতাশ কণ্ঠে বলল, হ্যালো রোদ। টানটা কেমন যেন অদ্ভুত লাগল। আর ইউ অলরাইট? রোদ, বলো। সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? বেয়াক্কেল বেটাটা আমার কাজ বাড়িয়ে দিয়েছে। ধ্রুবর জামার 3টা শপিং ব্যাগেই 3টা মেয়েদের জামা ভরে দিয়েছে। এখন আমার এগুলো আবার ফেরত দিতে যেতে হবে, আমার একদম গায়ে এনার্জি নেই। হাউ সুইট নীল, লোকটা মেবি তোমাকে ঈদ উপলক্ষে গিফট করেছে। তাও আবার 3টা ব্যাগেই ভরে দিয়েছে জামা। ধুর, মজা নিও না ভাই। রহস্যময়ভাবে রোদ বলল। আমার তো তখনই লোকটার দিকে তাকিয়ে কেমন সন্দেহ সন্দেহ হল। কেমন যেন বাজে দৃষ্টি নিয়ে তাকাচ্ছিল তোমার দিকে। কই, আমি দেখলাম না তো। আমি দেখেছি তো। মিথ্যে বলছো তুমি, মজা নিচ্ছ আমার সাথে। বিলিভ অর নট, ইটস ইউর চয়েস। আমার গায়ে একটুও শক্তি নেই, এগুলো ফেরত দিতে যেতে হবে ভাবলেই মনে পড়ে রাস্তার জ্যাম। আমার কান্না পাচ্ছে। ব্যাটাকে ইচ্ছেমতো ধুলায় করব গিয়ে। যেতে হবে, না দিয়েছেই। রেখে দাও ওগুলো। রোদ, তুমি এমন কথা বলতে পারলে? একটা মানুষ ভুল করেছে আর আমি সুযোগ নেব? আল্লাহর কাছে হিসেব দিতে হবে না? না। কি না? হিসেব দিতে হবে না। তুমি জানোই নামিয়া কিছুই। নাম মাত্র নামাজ রোজা করো। তোমার থেকে বেশি জানি, লোকটা তোমায় ভালোবেসে উপহার দিয়েছে দেখো গিয়ে। কেউ ভালোবেসে কিছু দিল সেটা নিতে হয়। কই, তাহলে লোকটা তো আমায় বলতে পারত যে আপনাকে আমি ভালোবেসে দিলাম 3টা জামা। একটা লোককে আমি চিনি না, জানি না, আর সে আমায় গিফট দিল, নিব কেন? রোদ ধমক দিয়ে বলল, আরে ধুর, যা ইচ্ছে করো গিয়ে। আমাকে বলছো কেন? যখন যাবে তখন ফেরত দিয়ে এসো। লোকটা ভুল করেছে, তার শাস্তি এটাই বেস্ট হবে। ঠিক আছে, তাই করব। তুমি কি করছো? নামাজ পড়ে এলাম। তুমি? আমি নামাজ পড়ে ব্যাগগুলো খুলেছিলাম, এখন হতাশ হয়ে পড়ে আছি। কাজ করো গিয়ে, হতাশা কাটবেনি। তুমি খুব অলস জানো তো? হ্যাঁ জানি তো।
আচ্ছা, কি কি রান্না পারো তুমি? ডিম ভাজি, ডিম সিদ্ধ আর নুডলস। আর কিছু না? না তো। বিয়ের পর কি করবে? তোমাকে বিয়ে করলে তো হোটেলের খাবার খেয়ে থাকতে হবে দেখছি। না না, তা হবে কেন? ইউটিউব আছে কিসের জন্য? তুমি যা যা খেতে চাইবে আমি ইউটিউব দেখে রান্না করে খাওয়াবো। ওই খাবার যে মুখে তোলা যাবে না, আমি ভালো করেই জানি। আমার বউ হতে চাইলে রান্না শিখে নিতে হবে। ঠিক আছে, শিখে নিব। তার জন্য অনেক টাইম আছে। আপনি তো আর এত তাড়াতাড়ি আমায় বিয়ে করবেন না। সো জাস্ট চিল ব্রো। তুমি জেনে রেখেছো আমি কবে বিয়ে করব? ভাইয়া, আপনি তো বলেছিলেন আগে ভালো কিছু করবেন আপনি, তারপর আমার স্টাডি শেষ হলে বিয়ে করবেন। হ্যাঁ, মতো তো আবার ঘুরতেও পারে। আকাশের রং আর মানুষের মনের রং তো যখন তখন বদলায়। বধূ সেজে বসে আছি, শুধু বলো কবুল কখন বলবো? সময় হলেও জানতে পারবেন, আমার বলতে হবে না। কচ্ছপের গতিতে আমার বিয়ের ডেট আসতেছে। কবে বিয়ে হবে আমার? একটা সংসার হবে, কিউট কিউট 5-7টা বাচ্চা হবে, সারাদিন বাচ্চা কাচ্চা ধরে পেটাবো। বাচ্চা পেটাবে মানে? আসলে হয়েছেটা কি, কিউট বাচ্চা দেখলেই আমার হাত চুলকায়, অন্যের বাচ্চা ধরে তো মারতে পারবো না, তাই নিজের গুলোই মারবো আর কি। অফসোস, গালে যখন থাপ্পড় মারার পর বাচ্চাগুলো কান্না করবে কি কিউট লাগবে। জাস্ট ইমাজিন ব্রো। ভাবলেই তো আমার বিয়ের আগে বাচ্চা নিতে ইচ্ছে হচ্ছে। আরেকটা কাজ করতে পারো বলবো? বলে ফেলো। আয়নার সামনে যেয়ে দাঁড়াও। আয়নার অপর পাশে যাকে দেখতে পাবে তার গালে ইচ্ছেমতো থাপ্পড় দিবে। রোদ তো নীলাকেই মিন করে বলল। নীলা বুঝে গেল ব্যাপারটা, দাঁতে দাঁত চেপে বলল, সীমার একটা ফাজলামি আছে। কেন? আমি কি করলাম? আমি জাস্ট উপদেশ দিয়েছি। ব্যাটা আনরোম্যান্টিক। রোমান্টিক কিভাবে হয় শিখিয়ে দিও আমায়। আমি কিভাবে শিখাবো? আমি কি আগে কোনো প্রেম করেছি? আমি তো আবার সেঞ্চুরি করেছি। তুমি লোকটা আসলেই জাতের না। রিপন ভিডিও দেখো তুমি। কেন সালমান মুক্তাদির কি করেছে? আমি আপনাকে ইফতারের পর উত্তর দিচ্ছি। কিছুক্ষণ রোদের সাথে কথা বলার পর ফোন রেখে উঠে বসল। ধ্রুব নেই বলে কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে ঘরটা। শপিং ব্যাগগুলো আলমারিতে ভরে রেখে দিল। রোদ বুদ্ধিটা খারাপ দেয়নি, লোকটার ভুলের শাস্তি হিসেবে যেদিন শপিংয়ে আবার যাবে সেদিনই ফেরত দেবে। ভুলে জামাগুলো যেমন দিয়ে দিয়েছে তেমন খুঁজতে থাক। দেখতে দেখতে দুদিন কেটে গেল। নীলা আবার ধ্রুবকে আনতে গেল। বাবা যাওয়ার সময় ক্রেডিট কার্ডটা নীলার হাতে দিয়ে গেল। দুই ভাই বোনকে শপিং করে নিতে বলল। বাবাকে বিদায় দিয়ে মায়ের বাড়ি চলে এলো। ধ্রুব খাটে বসে আছে এমন সময় নীলা ধ্রুবর সামনে দাঁড়িয়ে বলল, ধ্রুব, তোর জন্য একটা সারপ্রাইজ আছে। কি? চোখ বন্ধ কর। ধ্রুব চোখ বন্ধ করে নিল। নীলা আলমারি থেকে জামাগুলো বের করে ধ্রুবর সামনে এসে দাঁড়াল। চোখ খোল এবার। ধ্রুব চোখ খুলে তাকিয়ে দেখল নীলার হাতে 3টা শপিং ব্যাগ হাতে নিয়ে ব্যাগে থেকে খুলে দেখতে লাগল পাঞ্জাবি, শার্ট, প্যান্ট। দেখে ধ্রুব অনেক খুশি হল। জামাগুলো হাতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে। ভাইয়ের চোখে ঠোঁটে হাসি দেখে ভেতরটা খুব ঠান্ডা হল। পরক্ষণেই ধ্রুবর ঠোঁটের সাথে হাসি মিলিয়ে গেল। নীলার চোখের দিকে সন্দেহ দৃষ্টিতে তাকিয়ে বলল, জামাগুলো কে দিয়েছে? বললাম, ই তো মা কিনেছে কাল তোর জন্য। তোকে কি কিনে দিয়েছে? আমাকে 2টো জামা কিনে দিয়েছে। কই দেখি। নীলা আলমারি থেকে আগের সেই নতুন জামা 2টো বের করে ধ্রুবকে দেখালো, কিন্তু ধ্রুবর কেন জানি বিশ্বাস হলো না। আলাদা হওয়ার পর মা একটা সুতাও কিনে দেয়নি।
আর সে কিনা ঈদ উপলক্ষে এতগুলো জামা কিনে দিয়েছে, আর নীলার চোখে স্পষ্ট দেখতে পাচ্ছে নীলা মিথ্যে বলছে। ধ্রুব নীলাকে কিছু জিজ্ঞেস না করে চুপ করে গেল। কারণ প্রমাণ ছাড়া কিছু বললে নীলার সাথে পারবে না। আস্তে করে ধ্রুব নীলাকে বলল, ভালো হয়েছে তোর জামাগুলো। আর তোর কেমন লেগেছে বললি না তো? ধ্রুব হেসে দিয়ে বলল, আমারগুলো তো লাজবাব। তোরগুলোর থেকে আমার জামা সুন্দর বেশি। একদমই না, আমার জামা বেশি সুন্দর। দেখেছিস আমার জামায় কত কাজ ফুল আছে, তোর জামাতে আছে? শয়তানি হাসি দিয়ে বলল, নেই বলেই সুন্দর লাগছে আমার জামা। আর তুই তো কালো, তোকে ভালোও লাগবে না এই জামাতে। আমি তো অনেক ফর্সা, আমাকে আমার জামাগুলোতে সুন্দর লাগবে অনেক। নীলা অবাক হয়ে বলল, আমি কালো? তুই কি কালার ব্লাইন্ড হলি নাকি রে? ধ্রুব বলতো, তোর পাঞ্জাবিটা কি রঙের? আমার চোখ ঠিক আছে, তুই নিজেরটা নিয়ে ভাব। নীলা মন খারাপ করে মাথা নিচু করে বলল, তুই আমাকে এইভাবে বললি তাই? মানলাম তোর মতো ধবধবে নই আমি, তাই বলে এভাবে ব্যঙ্গ করলি? ধ্রুব হেসে দিয়ে নীলার গাল টেনে বলল, আমার বোনটা পৃথিবীর সবথেকে ভালো বোন। সেটা তোর বিয়ের আগে পর্যন্তই সীমাবদ্ধ, বিয়ের পর বোনকে ভুলেই যাবি। অভিমানী স্বরে ধ্রুব বলল, আমি কিছু বলবো না, সময় সব বলে দেবে। হ্যাঁ, দেখা যাবে নি। রাতে তারাবি পরে ধ্রুব আর নীলা শপিংয়ে বের হয়। শপিং মলে গিয়ে সবার আগে যেটা করে সেটা হলো ক্যাশিয়ার কাউন্টারে যায়, ওখানেই বিল কেটে জামা প্যাক করে দিয়েছিল। আঙ্কেল, দুদিন আগে দুপুরবেলা 3টে জামা নিয়েছিলাম, একটা প্যান্ট, একটা শার্ট আর একটা পাঞ্জাবি। 3টা 3 প্যাকেটে ছিল, বাট বাসায় যেয়ে দেখি 3টা প্যাকেটেই 3টা আলাদা মেয়েদের জামা ঢুকানো। আই থিঙ্ক আপনাদের স্টাফরা ভুলে জামাগুলো দিয়েছে। কোথায় দেখি জামাগুলো? নীলা লোকটাকে জামাগুলো বাড়িয়ে দিল। লোকটা জামা নিয়ে জামার সাথে যে সিলগুলো থাকে তাতে কোড নাম্বার বসানো থাকে, কম্পিউটারের কোড নাম্বারে মিলিয়ে দেখল এটা তো সেল হয়ে গেছে। সরি ম্যাম, এটা তো সেল হয়ে গেছে, আপনার কোথাও ভুল হচ্ছে, জামাগুলো হয়তো আপনিই কিনেছেন। না আঙ্কেল, আমি কিনব কিভাবে? এই দেখেন আমার ক্যাশ মেমো, আমি 3টা জামা নিয়েছি যেখানে 10,000 টাকা বাজেট ছিল। নীলা ব্যাগ থেকে ক্যাশ মেমো বের করে দেখালো। লোকটা হাতে নিয়ে দেখল বিল, ক্যাশ পেমেন্ট হয়েছে। নীলার দিকে তাকিয়ে বলল, ম্যাম, এই জামা 3টের বিল কার্ডে পেমেন্ট করা হয়েছে, আর আপনার ক্যাশ মেমোতে ক্যাশ। আপনার কার্ড ইউজ করেছেন, আপনার হয়তো খেয়াল নেই। আরে বাবারে, আমার তো কার্ডই নেই, পেমেন্ট করব কিভাবে? আচ্ছা, ওই দিন তো আপনার জায়গায় অন্য আঙ্কেল ছিল, উনি কোথায়? উনি বলতে পারবেন। এমন সময় একটা মেয়ে হাতে কিছু জামা নিয়ে প্যাকিং করতে দেবে এমন সময় নীলার দিকে তাকালো। মেয়েটা এখানকারই স্টাফ। মেয়েটা নীলার হাতে জামাগুলো দেখে নীলার কাছে দাঁড়িয়ে বলল, ম্যাম, এনি প্রবলেম? শুধু প্রবলেম? প্রবলেমের বাবা মা সহ এসেছে। আপু, আমি এই জামাগুলো নেইনি, আমি তো জাস্ট ভাইয়ের জামা নিয়েছি। বাসায় গিয়ে দেখি ব্যাগের ভেতর আমার ভাইয়ের জামার সাথে এই জামা। আপনি তো দুদিন আগে এসেছিলেন দুপুরের দিকে, রাইট? হ্যাঁ আপু। আপনার সাথে আরেকটা ভাইয়া এসেছিল, লম্বা চওড়া সুন্দর মতো দেখতে। হ্যাঁ আপু, এই জামাগুলো আমিই ভরে দিয়েছিলাম। আপনি যখন লেডিস জোনে ওই ভাইয়ার সাথে জামা দেখছিলেন, ওই ভাইয়া আমাকে ইশারায় জামা সিলেক্ট করে দিয়েছিল যেন ওগুলো আমি হাতে নেই। তারপর উনি আমাকে আড়াল করে বলল, এখানে 3টে জামা রাখা হয়েছে, এগুলোর ভেতর যেন ভরে দেই জামাগুলো, আর আপনি যেন না জানেন কিছু। আপনি এখান থেকে বের হওয়ার পর ভাইয়া বিল পেমেন্ট করে বেরিয়ে গেছে। থ্যাংক ইউ আপু বলার জন্য। আমি তো টেনশনেই পড়ে গিয়েছিলাম। ওয়েলকাম আপি। মেয়েটা চলে গেল।
ধ্রুব নীলার দিকে তাকিয়ে বলল, কেসটা কি বলতো? রোদ এই কাজ করেছে। তুই না বললি শপিংয়ে মায়ের সাথে এসেছিলিস, তাহলে রোদ ভাইয়া এখানে এলো কি করে? ধ্রুবর কথা শুনে নীলা হকচকিয়ে গেল, বিব্রতভাবে উত্তর দিল, তুই এত বেশি বুঝিস কেন? মায়ের সাথে এসেছিলাম, মা আমার জামাগুলো কিনে দেওয়ার পর বলেছে তোর জামাগুলো জানি আমি নিয়ে যাই, বলেই মা চলে গেল। আর আমি জামা নিয়ে বের হব, তখন রোদের সাথে দেখা। রোদ বলল রওয়ার জন্য জামা কিনবে, এটা বলে আমাকে সাথে নিয়ে যায় ওদিকটাই। তারপর কি হয়েছে শুনলি তো? ওহ আচ্ছা, ঠিক আছে চল। শপিং ব্যাগগুলো হাতে নিয়ে দুজনে আজ পুরোপুরি শপিং শেষ দিল। বাবার কথা মতো তারা ফুফুর জন্য একটা শাড়ি নিল, মায়ের জন্য নিল, নানা ভাইয়ের জন্য বাবা একটা পাঞ্জাবি কিনতে বলেছিল সেটাও কিনল। বাবা তো কখনো নিজের জন্য কিছু নেবে না, তাই বাবার জন্য একটা পাঞ্জাবি, শার্ট, গেঞ্জি কিনল। আর নিজেদের জন্য তো জামা জুতো আছেই। পুরাও শপিং শেষ দিয়ে বাসায় ফিরতে ফিরতে 12টার বেশি বেজে গেল। কোনো মতে বাড়ি ফিরে ফ্রেশ হয়ে বিছানায় গা ছেড়ে দিল। খুব টায়ার্ড লাগছে, আবার একটু পরেই সেহেরি খেতে উঠতে হবে। সকাল হতেই নীলা রোদকে ফোন করল, ফোন রিসিভ করছে না। রোদ ঘুমিয়েছিল, ঘুম ঘুম চোখে কল ব্যাক করল। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঘুমাচ্ছ নাকি? হ্যাঁ, ঘুমাবেনই তো আপনি, আমার ঘুম হারাম করে দিয়ে। হামি তুলতে তুলতে উত্তর দিল। কেন, কি হয়েছে? কি হয়নি সেটা বলুন। প্রথমত আমাকে মিথ্যে বলেছেন, দ্বিতীয়ত আপনি আমাকে এতগুলো জামা কিনে দিয়েছেন কেন? আমি কি আপনাকে বলেছি জামা কিনে দিতে? কি বলছো তুমি? আমি জামা কিনে দিব কিভাবে? আমি কি কামাই করি? নাকি আমার বাবা কোটিপতি? কোনোটা? তোমার কল ব্যাক করার টাকাই আমার ফোনে থাকে না, আমি কিনা শপিং করে দেব, তাও আবার ব্র্যান্ডের জামা কাপড়। নীলা ধমক দিয়ে বলল, এই খবরদার বলছি মিথ্যে কথা বলবেন না আপনি, অনেক বিশ্বাস করতাম আপনাকে, আর আপনি কিনা এমন মিথ্যাবাদী। আরে ভাই, বললাম তো জামাগুলো আমি দেইনি। কেন সকাল সকাল ঘুম নষ্ট করলে আমার? তাও মিথ্যে বলছেন, ফাজিল লোক। রোদ রাগ দেখিয়ে বলল, ভালো করেছি। জামাগুলো যদি পরতে ইচ্ছে হয় তো পরো, না পরতে ইচ্ছে হলে ফেলে দিও। এটা আবার কেমন কথা? তা নয়তো কি? আরে ভাই, আমি তোমার বয়ফ্রেন্ড, একটা জিনিস ভালো লাগলে আমি তোমাকে দিতেই পারি। এত কথা কিসের? আচ্ছা, আপনি যে আমাকে জামাগুলো দিয়েছেন এগুলো তো আর 2-1 হাজার টাকার জামা না, তাও যদি এক সেট হতো মেনে নেওয়া যেত। কিন্তু আপনি আমাকে এত দামি জামা দিয়েছেন, 3 সেট। এত টাকার বাড়ি কোথায়? আপনি কোথায় পেলেন এত টাকা? সেটা তোমায় না জানলেও হবে। দিয়েছি, যদি মন চায় তাহলে ঈদের দিন পরো, আর না পরলে ইটস ইউর চয়েস। মনমরা হয়ে উত্তর দিল। এমন করে কথা বলছো কেন রোদ? ভাই, আমার ঘুম পাচ্ছে খুব, আমি 1 ঘন্টা আগে ঘুমিয়েছি। ঘুমিয়ে নেই আর 2 ঘন্টা, তারপর তোমার সাথে আমি ঠান্ডা মাথায় কথা বলছি। আচ্ছা ঠিক আছে, ঘুমাও। রোদ ফোন কেটে দিয়ে মাথার মধ্যে বালিশ চাপা দিয়ে ঘুমিয়ে গেল। আবার সারারাত ভোরে পড়াশোনা করে, ফজরের নামাজ পড়ে আরও কিছুক্ষণ পড়াশোনা করে ঘুমিয়ে পড়ে 3 ঘন্টা ঘুমিয়ে উঠে আবার পড়তে বসে। পড়তে পড়তে যখন মাথা হ্যাং হয় তখন নীলাকে ফোন করে কথা বলে মাইন্ড ফ্রেশ করে। আবার দেখা যায় যে হুটহাট অফিসে চলে যায়, কিন্তু নিজের ইচ্ছায় না। বাবা যখন দেশের বাইরে থাকে তখন যায়, আর যখন অসুস্থ থাকে বা শরীর দুর্বল থাকে তখন। বাবা মাকে কোনোভাবেই বোঝাতে পারে না রোদ বিজনেসের লাইফ বেছে নিবে না, হয়তো দিন শেষে রোদের বিজনেসের জগতেই পা রাখতে হবে, শুধুমাত্র বাবা মার মুখের দিকে তাকিয়ে।
রোদ একটা আলাদা জীবন চায়, যেখানে এত বিলাসিতা থাকবে না, অভাব থাকলেও যেন সুখের কমতি না থাকে। টাকা পয়সা, ধন দৌলত যত কম থাকবে হিসেবও তত কম দিতে হবে। রোদ নীলার সাথে সম্পর্ক করেছে তার কারণ নীলাকে শুধু ভালোবাসার জন্য না, নীলা একটা সহজ সাদাসিধে মেয়ে বলে আরও বেশি ভালো লাগার কারণ। নীলা জানেও না রোদ এত বড়লোক। নীলা জানে রোদ একটা মধ্যবিত্ত ঘরের ছেলে, বাবা একটা কোম্পানির চাকরি করে, যে গাড়িটা নিয়ে রোদ চলাচল করে ওটা রোদের বাবা কোম্পানি থেকে গিফট পেয়েছে, অফিস কাছে তাই গাড়িটা তেমন ব্যবহার করে না বাবা। মাঝে মাঝে সবকিছু ছেড়ে অনেক দূরে চলে যেতে ইচ্ছে করে, একদিকে বাবার প্রেশার, আরেকদিকে চাচার প্রেশার, আরেকদিকে ভার্সিটির স্যারদের প্রেশার, সব প্রেশারে রোদের জীবনটা প্রেশার কুকারের মতো হয়ে গেছে। সবার উদ্দেশ্য টাকা কামানো আর উড়ানো হয় না। কিছু মানুষের উদ্দেশ্য সুখ খোঁজাও হয়। যার যত টাকা তার টেনশন তত বেশি। দেখতে দেখতে ঈদের দিন ঘনিয়ে এলো, রাত পোহালেই ঈদ। এলাকার ছেলেরা বাইরে প্রচুর বাজি ফাটাচ্ছে, অনেক গান বাজনা বাজছে। ইফতারের পর ঈদের চাঁদের সাথে নীলার উপর বিপদ ঘনিয়ে এলো। ফ্ল্যাটে যতগুলো কচিকাঁচা ছেলেমেয়ে ছিল সবাই এসে নীলার রুমে ভিড় করেছে, হাতে মেহেদি দিয়ে দিতে হবে। একটার পর একটা বাচ্চাকে মেহেদি লাগিয়ে দিচ্ছে, কোনোভাবেই যেন ফুরাচ্ছে না। হাতের অবস্থা বেহাল হয়ে গেছে, এক একজন 2 হাতকে 4 হাত বানিয়ে নিয়েছে, হাতের এপাশ ওপাশ দুপাশেই মেহেদি লাগাতে হচ্ছে, না পারছে কিছু বলতে, না পারছে সইতে। ধ্রুব নীলার পাশে বসে বসে মেহেদি দিয়ে দেয়া দেখছে। এমন সময় বাবাকে কল দিতে বলল নীলা। ধ্রুব বাবাকে কল দিতেই নীলার কানে ধরল। হ্যালো, আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম মা, ঈদ মোবারক। ঈদ মোবারক কিভাবে হয়? তুমি আসবে না বাবা? মা, একটা সমস্যা হয়ে গেছে, আমি তো ছুটি পেয়েছি কিন্তু ঝামেলা হয়েছে একটা, আমার এক কলিগের মা খুব অসুস্থ, উনি ছুটি পায়নি, তাই তার পরিবর্তে আমি ডিউটি করে দিচ্ছি, উনার যাওয়াটা খুব জরুরি মা। মন খারাপ করে বলল। তার মানে তুমি আসবে না বাবা? না মা, এবার ঈদে দেখা হচ্ছে না তোমাদের সাথে। আচ্ছা ঠিক আছে বাবা, সমস্যা নেই, দেখে থেকো। আর ঈদ মোবারক। ধ্রুব কোথায় মা? এখানেই আছে, নাও কথা বলো। ধ্রুবকে ইশারা করতেই ধ্রুব ফোন নীলার কান থেকে সরিয়ে নিজের কানে নিল, ধ্রুবর সাথে কথা বলে রেখে দিল। 4-5 জনকে দিয়ে দেওয়ার পর দেখে আরও 6 জন বাকি আছে। নীলা হতাশার নিঃশ্বাস ছেড়ে বাকিগুলোকে বসিয়ে রেস্ট নিল, এশার নামাজ পড়ে নিয়ে আবার বাকিগুলোকে মেহেদি দিয়ে দিতে লাগল। আবার ফোনটা বেজে উঠল, চেয়ে দেখে রোদ। ধ্রুবকে ব্লুটুথ এনে কানে লাগিয়ে দিতে বলল, ধ্রুব ব্লুটুথ এনে নীলার কানে লাগিয়ে দিল। নীলা রিসিভ করে মেহেদি দিতে দিতে কথা বলতে লাগল। আসসালামু আলাইকুম ভাইয়া, ঈদ মোবারক। ওয়ালাইকুম আসসালাম। আপনার ঈদ এত পরে এসেছে কেন? চাঁদ তো উঠেছে সেই কখন, একটাবার ফোন দিয়ে বললেও না, আমি ফোন না দিল আজ রাতে হয়তো আমার ফোনে কোনো কল আসতো না। ভাই বিশ্বাস করেন, আমি নিজেই এখনও ঈদের চাঁদ দেখিনি। না দেখে কাকে কি বলবো? আমার যা অবস্থা মনে হয় না ঈদের চাঁদ দেখতে পারবো। কেন, কি হয়েছে? হাতে পায়ে মেহেদি লাগিয়ে বসে আছো? হাতে পায়ে মেহেদি লাগাচ্ছি, তবে আমার না, এই ফ্ল্যাটের ছেলে মেয়েদের। ও তাই বলো, তুমি দাওনি মেহেদি? কিভাবে দেব? কেবল 5 জন বিদায় দিলাম, 6 নাম্বারটা চলছে, আরও 5 জন আছে। তোমাকে ভিডিও কল দেয়া যাবে? দেখতে ইচ্ছে হচ্ছে খুব। ওকে দাও। ধ্রুব গিয়ে নীলার অপোজিটে বসল, ফোন নিয়ে নীলার দিকে ধরে বসে রইল। রোদ ভিডিও কল দিতেই দেখে নীলাকে কেমন দেখাচ্ছে। চুলগুলো কাঠি দিয়ে খোপা করেছে, 2 পাশ দিয়ে শিঙের মতো বের হয়ে আছে, সাদা রঙের একটা 3 পিচ পরা, গায়ে ওড়না নেই, কপাল বেয়ে গাল বেয়ে ঘাম ঝরছে অঝরে।
নাকের মাথায় ঘাম জমে বিন্দু বিন্দু আকার ধারণ করে আছে। নীলা মেহেদি দিয়ে দেয়ায় ব্যস্ত, নীলার দিকে কিছুক্ষণ একমনে তাকিয়ে থেকে বলল, গায়ে ওড়না নিলে ভালো হতো, বুকের তিলটা খুব নজর কাড়ছে। নীলা রোদের কথা শুনে মাথা উঁচু করে রোদের দিকে তাকালো, চোখ বড় বড় করে, নাক ফুলিয়ে উত্তর দিল, এত কোনায় কোনায় চোখ কিভাবে যায় আপনার? হ্যাঁ। রোদ তুচ্ছ হাসি দিয়ে টিচ করে বলল, তুমি দেখাবা আর আমি দেখলেই দোষ? মুখ ভেঙচি দিয়ে নীলা গায়ে ওড়না নিয়ে রোদের দিকে তাকিয়ে বলল, আপনি আমাকে অপমান করছেন বুঝলেন, কষ্ট লাগছে খুব। কেমন একটা রাগ রাগ ভাব নিয়ে রোদ বলল, ওকে তাহলে কথা বলতে হবে না বাই? আরে আশ্চর্য তো, উল্টো মেজাজ দেখাচ্ছেন কেন? ভালো লাগছে না কথা বলতে? আজব, রাখি পরে কথা হবে। নীলার মুখের উপর ফোন কেটে দিল রোদ। মেজাজটাই গরম হয়ে গেল। এবার রোদের উপর আসলেই খুব রাগ হতে লাগল। চলবে।